আমার সাহেব বড্ড রাগী। তার রাগ নাকের ডগায় থাকে। প্রচন্ড গম্ভীর একটা মানুষ। কথা বললেই মনে হয় ধমকাচ্ছেন। আমার শ্বশুরবাড়ির লোকেরা তাকে যমের মতো ভয় পায়। আমার ননদের ভাষ্য মতে আমার সাহেবের এক হুংকারে এখনো আমার ছোট দেবর প্যান্টে প্রস্রাব করে দেয়। একবার আমার ননদকে থাপ্পড় মেরেছিল, সে 3 দিন জ্বরে ভুগেছে। মাও তাকে মান্যি করে চলেন। তার কথার অবাধ্য তিনি হন না। বিয়ের প্রথম দিনই এসব শুনে আমার গলা শুকিয়ে এসেছিল। আমার শাশুড়ি মা আমাকে খুব আস্তে করে বলেছিলেন, ওকে রাগিও না, লঙ্কা কাণ্ড ঘটবে। আমার হাত পা কেমন ঠান্ডা হয়ে গিয়েছিল। ভয়ে, সংশয়ে, আতঙ্কে গলা শুকিয়ে গিয়েছিল। আমি শুধু মাথা নেড়েছিলাম। আমার বয়স তখন খুব কম। কেবল 18-র ঘরে পা রেখেছি কেবল। 18 বছরের মেয়েকে যদি এত ভয়ঙ্কর মানবের কথা বলা হয়, যার সাথে কিনা তার আমৃত্যুর বন্ধন, তার বুকে তীব্র আতঙ্ক জন্মানো বিস্ময়কর ঘটনা নয়। আমার বিয়েটাও হয়েছিল আমার অমতে। ফলে অনিশ্চয়তার জোয়ারে আমি খাবি খেলাম। নিতান্ত সুন্দরী বলে পাড়ার অসভ্য ছেলেদের জ্বালাতনে শিকার হতে হয়েছিল আমাকে। উত্ত্যক্ত করতো তারা যখন তখন। কলেজে যাওয়ার রাস্তাও বন্ধ হয়ে গেল। আমার বাবা ছাপোষা শ্রেণীর নিরীহ প্রাণী। তিনি আর সাহস করলেন না আমাকে বাড়িতে রাখার। পড়াশোনা তখন প্রায় বন্ধের পথে। আমাকে নিয়ে আত্মীয়রা বিরক্ত। অবশেষে বড় চাচার অফিসে কর্মরত এক যুবকের সাথে এক শুক্রবার আমার বিয়ে হয়ে গেল। বয়সে আমার সাহেব আমার থেকে অনেক বড়। বেশ ভালো পদে চাকরিরত সে। আমাকে দেখতে এসেছিলেন শুধু আমার শাশুড়ি আর খালা শাশুড়ি। সাহেবের সাথে দেখা হয়েছিল একেবারে বিয়ের দিন। বিবাহ কার্য শেষে যখন আমাকে তার পাশে এনে বসানো হলো, তখনই আমি তাকে প্রথম দেখলাম। লম্বা দেহী, সুঠাম দেহের মানুষ, চোয়াল কঠিন, তীক্ষ্ণ রুগ্ন দৃষ্টি, কেমন একটা তাচ্ছিল্য ভাব। আমি তখন কাঁদছিলাম। বাবা মাকে ছেড়ে চলে যেতে হবে ভাবতেই আমার চোখ থেকে পানি পড়ছিল অক্লান্ত ভাবে। নাক টানছিলাম তখন ক্ষণে ক্ষণে। ফলে তিনি আমার দিকে একবার চাইলেন। তীক্ষ্ণ ধারালো দৃষ্টি। কপাল কিঞ্চিত কুঞ্চিত হলো যেন। একটু পর সূচক একটা আওয়াজ পেলাম। তার কি আমাকে ভালো লাগেনি? তিনি কি বিরক্ত? ছোট মস্তিষ্ক জুড়ে ঘিরে ধরল নানা তিক্ত চিন্তা। আমার কান্না যেন বেড়ে গেল। ভয়ে জবুথবু হয়ে বসে রইলাম। কোথায় আমাকে আশ্বস্ত করবেন তা না, তিনি একটু পর উঠে চলে গেলেন। তার মুখে যেন তীব্র অবহেলা লক্ষ্য করলাম। আমার শ্বশুরবাড়ি খুব বড় নয়। মানুষ বলতে 4 জন। আমার শাশুড়ি, ননদ, ছোট দেবর আর আমার সাহেব। শ্বশুর মারা গেছেন বছর 4। ননদ এখন অনার্সে আর দেবর আমার থেকে ছোট, এবার ইন্টার ফার্স্ট ইয়ারে। আমার সাহেব যতটা খচ্চর, আমার শ্বশুরবাড়ির প্রতিটা প্রাণ ততটাই নমনীয়। ননদ আমার বড় হলো আমাকে ভাবি বলেই সম্বোধন করলেন। আমি বললাম, আপু আমাকে কানন বলেই ডাকুন প্লিজ। ভাবি বলল অস্বস্তি লাগে। আমার ননদের নাম মিষ্টি। আমি তাকে মিষ্টি আপু বলেই ডাকি। তিনি হেসে বললেন, ভাইয়া শুনলে আমার দাঁত ফেলে দিবেন। আমার হাসি গায়েব হয়ে গেল। শাশুড়ি মা যখন আমাদের বরণ করতে চাইলেন, আমার সাহেব গম্ভীর স্বরে বললেন, এসব দ্রুত শেষ করো। আমার সকালে অফিস আছে, ক্লান্ত লাগছে। শাশুড়ি মা দ্রুত আমাকে মিষ্টি খাইয়ে বরণ করলেন। সাহেব তখন গটগট করে চলে গেলেন ভেতর ঘরে। আমার জন্য অপেক্ষাও করলেন না। আমার মনটা তীব্র অভিমানে আর অবহেলার প্রহারে থিতিয়ে গেল। মা তখন আমাকে সতর্কবাণী শুনিয়ে মিষ্টি আপুকে বললেন, ওকে ঘরে নিয়ে যা। মুহাইমিন রেগে যাবে। আমার সাহেবের নাম মুহাইমিন, কিন্তু সেই নামে আমার কখনো ডাকাই হয়নি। আমি রেখেছি সাহেব বলি। মিষ্টি আপু যখন আমাকে সিঁড়ি দিয়ে দোতলায় নিয়ে যাচ্ছিলেন, তখন তিনি আমাকে আমার সাহেবের রাগের দস্তর শোনালেন। আমার ফ্যাকাশে ভয়ার্ত মুখ দেখে তিনি হাসতে হাসতে বললেন, তুমি চিন্তা করো না ভাবি, তোমাকে মারবে না। বললেই হলো, মেরে বসলে। একে কাঠের মতো দেহ, আমি তো হাসপাতালে ভর্তি হয়ে থাকবো। কাপা কাপা পায়ে রয়েস হয়ে ঘরে প্রবেশ করলাম। সাহেব তখন জানালার কাছে দাঁড়ানো, আঙুলের ফাঁকে সিগারেট জ্বলছে। আমার নূপুরের আওয়াজই নাকি পায়ের শব্দে তিনি ঘাড় ঘুরিয়ে তীক্ষ্ণ চোখে তাকালেন। কপালে তীব্র ভাঁজ। তার ভয়ঙ্কর চাহনি দেখে আমার গলা শুকিয়ে এলো। মনে হলো ছুটে পালাই। কিশোরী মনে পুরুষের অভিপ্রায় হয়নি, তবে কখনো এমন ভয়ঙ্কর রাগী মানবের সাথেও আমার জোট হবে জানা ছিল না। আমি দৃষ্টি নামিয়ে ফেলতেই তিনি আমার সূচক শব্দ করলেন।
রুক্ষ স্বরে শুধালেন, সিগারেট খেলে কি সমস্যা হয়? আমি কেঁপে উঠলাম ভারী স্বরে। বুক ভারী হলো, ভয়ে গলার স্বর হারিয়ে গেল। খুব কষ্টে মিনমিনিয়ে বললাম, না, স্পষ্ট করে কথা বলা যায় না? ম্যানম্যান করা আমার ভালো লাগে না। তার কথা আবারও বুক ধক করে উঠল। গলা কাঠ হয়ে গেল। পারলে আমি ছুটে পালাই নিজের বাড়ি, কিন্তু উপায় কই? আমার সিগারেটের গন্ধ একেবারেই ভালো লাগে না। তবু সে যেন না রাগে, তাই বললাম, না। সাহেব আমার দিকে ভীষণ বিরক্তি নিয়ে চাইলেন, যেন মিথ্যাটা ধরে ফেলেছেন। তার রাগে মুখের দিকে তাকানোর সাহস হলো না। আমি মাথা নুয়ে দাঁড়িয়ে রইলাম। তিনি সিগারেটটা ফেলে দিলেন জানালা দিয়ে, তারপর জানালা আটকে দিলেন। তীব্র বেগে ফ্যান চলছে। বিছানার কাছে এসেই একটানে নিজের গায়ের পাঞ্জাবি খুলে ফেললেন। উদম শরীরখানা দেখতে আমি জমে গেলাম। ওই যে বললাম, পুরুষের সান্নিধ্য আমার কখনো হয়নি। গালচোরা গরম হয়ে গেল। খেয়াল করলাম আমার হাত ঘামছে, শাড়ির অংশ খামচে, দাঁড়িয়ে রইলাম যেন আমি মূর্তি। সাহেব বিছানার বালিশ টানতে টানতে বললেন, সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে এখানে আসার কৃপা করলে ভালো হয়। আমার সকালে অফিস আছে। ফজর আজানের সময় ভস ভস করে ঘুমানো আমার অপছন্দ। আমি যেন বিছানা তখন টান টান দেখি। আমার ভীষণ কান্না পেল। এমন খচ্চর রাগী পুরুষের সাথে আমার বিয়ে হলো কেন? এমন নিষ্ঠুর ভাগ্য। একটু সুন্দর করে কি বলা যায় না? আমার সন্দেহ হলো লোকটা বুঝি আমাকে পছন্দ করে না, তাই তো এমন দূর দূর করছে। দৃষ্টিতে তাচ্ছিল্য ভাব, অবহেলা যেন আমি ঠিক বুঝলাম। আমি চোখের পানি আটকাতে পারলাম না। আমার এই এক সমস্যা, কাঁদলেই নাক বন্ধ হয়ে যায়। চোখের পানির আগে নাকের পানি পড়ে। নিঃশব্দে কাঁদার উপায় নেই। আমি নাক টানতেই তিনি আমার দিকে রাগী চোখে চাইলেন। কিছু সময় তাকিয়ে রইলেন, কোনো কথা বললেন না। তার দিকে না তাকিয়েও আমি ঠিক টের পেলাম তার ঠান্ডা দৃষ্টি। ভয়ে আমার দলা পাকালো ঠিক ছোট্ট বুকের মাঝখানে। একটু পরে তিনি লম্বা হয়ে শুলেন। পিঠ ফিরিয়ে চোখ বুঝতে বুঝতে বিরক্তি নিয়ে যেন বললেন, যত সব। রাতটা আমার নির্ঘুম কাটলো। আমি দু চোখের পাতা এক করতে পারলাম না। ফজর আজানের একটু আগে বাথরুমে ছুটলাম, যেন তিনি উঠে আমাকে না দেখেন বিছানায়। গোসল সেরে বের হতেই দেখলাম সাহেব উঠে পড়েছেন। চলার ঝাড়ু হাতে বিছানা ঠিক করছেন। তার স্বভাব চোখ খুলেই আগে বিছানা করা, এরপর হাত মুখ ধোয়া। আমি বাথরুম থেকে বের হতে দেখেই তিনি আমার দিকে তাকালেন, কিন্তু এবার একটু ভিন্ন ভঙ্গিতে। এই চাহনিতে তীক্ষ্ণতা থাকলেও বিরক্তি ছিল না, তাচ্ছিল্য ভাব ছিল না। কেমন গভীর চাহনি, বুক কাঁপিয়ে তোলা সেই দৃষ্টি। স্থির চোখে অনেক সময় দেখার পর তিনি কোনো কথা না বলে পাশ কাটিয়ে চলে গেলেন। আমি গামছা নেড়ে দিলাম বারান্দায়। এখনো আছান দেয়নি। আকাশে আলো নেই। পাখিদের ডাক শোনা যাচ্ছে না। কেমন নীরব একটা ভোর। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে মাথা আঁচড়াবো তখন দেখলাম শাড়িটা ভীষণ এলোমেলো। কুচিগুলো অবিন্যস্ত হওয়ায় পেটের খানিকটা দেখা যাচ্ছে। গোসল করায় ব্লাউজ ভিজে পিঠে লেগে পিঠ স্পষ্ট বোঝা যাচ্ছে। শরীরের খাসগুলো উন্মুক্ত। বুকের কাছটা এলোমেলো করে বোতাম লাগিয়েছি। ইস, লজ্জা পেলাম ভীষণ। আমার ইচ্ছে করলো কোথাও যেন লুকিয়ে যাই। তিনি কি ভাবলেন কে জানে। আমি শাড়িটা ঠিক করলাম খুব কষ্টে। এর মধ্যে তিনি বাথরুম থেকে বেরিয়ে এলেন, আর চোখে আমাকে দেখে কঠিন গলায় বললেন, আমি মসজিদে যাচ্ছি। নামাজ পড়া হয় যেন, এরপর ঘুমাতে ইচ্ছা করলে আপত্তি নেই। আর শাড়ি পরার মাথার দিব্যি কেউ দেয়নি। সমস্যা হলে এসব ন্যাকামি করার মানে নেই বলেই বেরিয়ে গেলেন। আমি থ হয়ে চেয়ে রইলাম। তিনি আমার সাথে সরাসরি কথাও বলেন না, ফলে ঠাহর করতে পারলাম না লোকটার মনের ভাব। সে কি মনের বিরুদ্ধে আমাকে বিয়ে করেছেন? সেই সাথে মনে হলো আমার শাশুড়ি মা তাকে ছোটবেলায় মধু খাওয়াননি। একটা মানুষ এত কসমার্কা কথা কি করে কেউ বলে? অন্তত বয়সে ছোট বলে একটু তো মায়া করতেই পারে। আমি কি তার মায়ের যোগ্য নই? তিনি মসজিদ থেকে এসে দেখলেন আমি ভদ্র লক্ষ্মী বউয়ের মতো বিছানায় বসে আছি, মাথায় ঘোমটা টেনেছি। মা বলেছেন বিয়ের পর শাড়ি পরাই মেয়েদের ধর্ম, তাই সাহেব রাগ করলো শাড়ি আমি পরবই। সাহেব পাঞ্জাবি খুলে একবার আমাকে দেখলেন, কিছু সময় তাকিয়ে থাকলেন, কিন্তু কিছুই বললেন না। পাঞ্জাবি নেড়ে বিছানায় পা লম্বা করে শুলেন। তাকে শুতে দেখে আমি এক প্রকার লাফিয়ে দাঁড়ালাম। তিনি বিরক্তি নিয়ে শুধালেন, কি হয়েছে? আমি কিছু বললাম না। মুখে কুলু পেটে দাঁড়িয়ে রইলাম, ফলে তার কপালে ভাঁজ তীব্র এবং ঘন হলো। তিনি বিরক্তি নিয়ে বললেন, ধ্যাত, চোখে হাত দিলেন।
তারপর ওভাবেই বললেন, একটু পরে চা বানাতে পারলে 1 কাপ চা বানিয়ে আনার কৃপা করলে ভালো হয়। মাথা ধরেছে। আমি ঠিক 7টায় বের হব। নাস্তা যেন টেবিলে থাকে। আম্মার বয়স হয়েছে, তাই মিষ্টির সাথে রান্নাঘরের কাজ বুঝে নেওয়ার কৃপা করলে ভালো হয়। আমার সাথে আবার তৃতীয় পুরুষে কথা বলা। রাগ হলো, কিন্তু সেই রাগ গিয়ে আমি মিনমিনিয়ে বললাম, আমি রান্না পারি না। তিনি সাথে সাথে চোখের ওপর থেকে হাত সরিয়ে কিছু সময় আমার ঠান্ডা দৃষ্টিতে তাকালেন। বিরক্ত হলেন কিনা কে জানে। পর মুহূর্তে ভারী এবং গম্ভীর গলায় বললেন, শিখতে তো দোষ নেই। রান্না না পারা কোনো ক্রেডিটের কাজ নয়। মিষ্টি পারে, মা পারে, শিখে নেওয়ার কৃপা করলে ভালো হয়। আমি মাথা নাড়ালাম। শাশুড়ি মা বলেছেন তার ছেলেকে না রাগাতে। তিনি আবার চোখের ওপর হাত দিতে দিতে বললেন, সময় আছে এখনো 1.5 ঘন্টা। ঘুমাতে চাইলে ঘুমাতে পারা যাবে। আমি নড়লাম না। তিনি যখন শান্ত হয়ে গেলেন, আমি আস্তে করে ঘর থেকে বেরিয়ে পড়লাম। আমার বুকে জমে থাকা দীর্ঘশ্বাসটা ফোঁস করে বের হলো। কেমন স্বস্তি লাগতে লাগলো যেন। পুরো বাড়ি তখন একেবারেই শান্ত। সবাই হয়তো ঘুমে। এই শান্ত পরিবেশে চিন্তাগুলো আরো প্রগাঢ় হলো। এমন রাগী মানুষের সামনে দুদণ্ড থাকতে আমার হাসফাস লাগে। সারাটা জীবন কিভাবে কাটাবো? সাহেব অফিসের জন্য বেরিয়ে গেলে আমার দিনটা সরল হয়ে গেল। মিষ্টি আপু আর মায়ের পেছন পেছন ঘুরে দিন কাটলো। আমাদের বাড়িটাকে ঠিক বিয়ে বাড়ি মনে হলো না। সাহেবের অপছন্দ বিধায় বিয়েটা খুব সাদামাটা হয়েছিল। আত্মীয়রা এসেছিলেন, তবে খুব একটা না। আশেপাশে তেমন আত্মীয়ও নেই আমাদের, শুধু খালা শাশুড়ি। এটা অবশ্য ভালোই হলো। সবার সামনে সংসেজে মুখদর্শনের ঝামেলা নেই। ফলে আমার দিনটা খুব সাধারণভাবেই কাটলো। মনে হলো বাসাতেই আছি। একসাথে সবাই দুপুরের খাবার খেলাম। বিকালের পর আমি নিজে চা বানালাম। রান্না না পারলেও এটা আমি ভালো পারি। চা হাতে আমি, মিষ্টি আপু আর শাশুড়ি মা গল্পের আসর জমালাম মায়ের ঘরে। মিষ্টি আপু রসিক মানুষ। খুব সুন্দর করে সে নানা গল্প বললেন। খুব সাদামাটা সেই গল্প, কিন্তু ইচ্ছে করে শুনি আর শুনি। সে গল্পে ছিল তাদের কথা, তাদের গ্রামের কথা, আর কিছু কিছু সাহেবের কথা। আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। রাত 8টা বাজতেই মিলিটারি ক্যাম্পের মতো আমাদের ঘর সতর্ক হয়ে উঠল। গল্পের আসর ভাঙল। আমার দেবর মাহমুদ সারাদিন টোটো করে ছুটল। ঘড়ির কাঁটা 8টার ঘরে যেতেই সে বই খুলে বসলো। মিষ্টি আপু ছুটলেন ভাত বসাতে। সাহেবের গরম ভাত খাবার অভ্যাস। মাও সতর্ক হয়ে গেলেন। নিজের অপরিপাটি ঘর গুছিয়ে ফেললেন। আমিও হাত লাগালাম। আমার সাহেব ঠিক 8টা 15-তে ঢুকলেন বাসায়। গলার টাইটা ঢিলে করে জুতা খুলতে খুলতে আদেশ করলেন, মিষ্টি গরম পানি দে, আমি গোসল করব। মিষ্টি আপু দ্রুত ছুট দিলেন রান্নাঘরে। গরম পানি বসালেন সাথে সাথে। আমি তার ব্যাগটা হাতে নিতেই যাব, অমনি তিনি গম্ভীর স্বরে বললেন, দরকার নেই। মিষ্টির থেকে পানিটা নিয়ে ঘরে এনে দেওয়ার কৃপা করলে ভালো হয়, বলে হনহনিয়ে নিজের ঘরের দিকে গেলেন। সাহেবের ভয়ে আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। ছুটে গেলাম রান্নাঘরে। মিষ্টি আপু ভাতের ফ্যান গালছিলেন। আমাকে বললেন, ওই যে পানি হয়ে গেছে। বিশাল হাঁড়ি ভর্তি পানি। খুব কষ্টে তা নামালাম কাপড় দিয়ে। কোনো মতে জীর্ণ শরীরে তা টেনে আনলাম ঘর অবধি। ঘরে ঢুকতে সাহেবের হুঙ্কার কানে এলো। ফোনে কাকে যেন শাসাচ্ছেন। এক কথা কয়শতবার বলতে হয় শুনি? বাসা আসার পর আমি অফিস সংক্রান্ত কোনো কথা শুনতে চাই না। কেন ফোন করা হয়েছে? তার হুঙ্কার ছড়িয়ে গেছে ঘরময়। সেই সাথে আমার বুক কেঁপে উঠেছে এমন ভারী ধমকের সুরে। না জানি অপর পাশের লোকের কি অবস্থা। আমি কোনো মতে গরম পানির পাতিলটা নিয়ে বাথরুমে গেলাম। সাহেব তখন ফোনে শাসাচ্ছেন। আমি পানিটা ঢালতেই যাব, অমনি কঠিন গলা কানে এলো, কি করছো? আমি চমকে উঠলাম। গরম পানির পাতিলটা হাত থেকে ফসকে গেল। সেই সাথে টকবকে গরম পানি ছিটকে পায়ে পড়ল। তীব্র জ্বলন আর ব্যথায় চিৎকার করে উঠলাম আমি। প্রায় সাথে সাথে আমার পা লাল হয়ে উঠল। পোড়া মাংসের অসহ্য ব্যথায় আমার চোখ ঝাপসা হয়ে গেল। সাহেব ছুটে এলেন তক্ষুনি। ধমকে উঠে বললেন, বালতি নিয়ে গেলেই তো হতো। মিষ্টি ঢেলে দিত। আমি কাটা মুরগির মতো ছটফট করছি। তিনি দ্রুত আমার পায়ে ঠান্ডা পানি ঢালতে লাগলেন। তবু আমার জ্বালা কমে না। আমার চিৎকারে মা, মিষ্টি আপু আর আমার দেবর মাহমুদ ছুটে এলো ঘরে। মা অস্থির গলায় বললেন, চামড়া উঠে গেল নাকি? আহারে বাচ্চা মেয়ে, কি করে হলো এগুলো? আমি ব্যথায় ছটফট করছি। সাহেব আমার পায়ে পানি ঢালছেন, কিন্তু পায়ের অবস্থা খুব খারাপ।
ফলে কিছু না বলেই তিনি আমাকে কোলে তুলে নিলেন। হুঙ্কার দিয়ে বললেন, সরো সবাই, আমি ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। আমাকে দেখে মিষ্টি আপু অপরাধে থিত হলেন। এদিকে ব্যথা, যন্ত্রণায় আমি কাতর। শক্ত করে সাহেবের গলা ধরে আমি তার বুকে মুখ গুজে কাঁদছিলাম। আমার কান্না দেখে তিনি বিরক্তি নিয়ে কঠিন গলায় বললেন, সামান্য পানি ঢালতে যে পা পুরায়, সে আবার করবে সংসার? যত সব। কঠিন গলায় কথাটা বললেও খুব যত্নে আমাকে কোলে করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সাহেব। পুরোটা রাস্তা আমি তার কোলে ছিলাম। হাসপাতালের করিডোরও আমাকে কোলে নিয়ে হেঁটেছিলেন। ডাক্তার যখন আমার ড্রেসিং করছিলেন, তার মুখ ছিল কঠিন। ঝলসে যাওয়া পায়ের দিকে চেয়ে রাগে তার কপালে তীব্র ভাঁজ পড়ছিল। অথচ আমার হাত ছিল তার হাতের ফাঁকে, শক্ত ছিল সেই বাঁধন। আমি ব্যথায় তাকে খামচে ধরছিলাম। নখে বিদ্ধ হচ্ছিল তার চামড়া। ফলে তার মুখশ্রীতে তীব্র বিরক্তি প্রকাশ পাচ্ছিল। অথচ তিনি আমার হাত ছাড়লেন না। তার এমন দ্বিমুখী অদ্ভুত আচরণে আমি দ্বিধান্বিত। যার সাথে আমার বিয়ে হয়েছে সে কি আমার খোপার গোলাপ নাকি কাঁটা? টকবকে গরম পানি পড়ে আমার পায়ের পাতা এবং আঙুলের চামড়া ঝলসে গেছে। ফোস্কা পড়েছে অল্প। ক্ষত খুব গভীর না। সাহেবের বুদ্ধিমত্তার জন্য মারাত্মক ক্ষতি হয়নি। তবে কেমন লাল লাল মাংস দেখা যাচ্ছে আঙুলের কাছে। বীভৎস সেই দৃশ্য। ব্যথায় জ্বলনে আমার আত্মা কেঁপে যাচ্ছে। আমার পড়ে যাওয়া অংশটি খুব বেশি না, পায়ের আঙুল এবং পাতার মধ্যখানি পর্যন্ত। অথচ তাতেই কি অসহনীয় ব্যথা। আর যারা কিনা দুর্ঘটনায় পড়ে বান ইউনিটে ভর্তি হয়, না জানি তাদের কতটা কষ্ট হয়। মনে মনে দোয়া করলাম, আল্লাহ এমন নিষ্ঠুর মৃত্যু দিও না। আমার ড্রেসিং শেষে সাহেব আমার হাতটা ছাড়ালেন। তার মুখে আমার জন্য বিন্দুমাত্র সহানুভূতির ছাপ আমি দেখলাম না। তিনি গম্ভীর স্বরে আমাকে বললেন, ডাক্তারের সাথে কথা বলতে যাচ্ছি। সাহেব বেরিয়ে যাবার জন্য পা বাড়ালেন। একটিবার তিনি আমাকে শুধালেন না, কেমন আছি, আমি ব্যথা পাচ্ছি নাকি আমার কষ্ট হচ্ছে, তা নিয়ে যেন তার মাথা ব্যথা নেই। একটিবারও কাঁধে হাত রেখে বললেন না, ভয় পেও না, ক্ষত গভীর না, ঠিক হয়ে যাবে। আমি তীব্র আকুলতার সাথে অপেক্ষা করছিলাম যেন, কিন্তু অপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না। আমার সাহেব তার গাম্ভীর্য অটুট রাখলেন। কপালে তীব্র ভাঁজ তার অক্ষত রইল। বেরিয়ে যাচ্ছিলেন। ঠিক তখন পেছনে ঘুরে ইমার্জেন্সির নার্সের উদ্দেশ্যে কড়া স্বরে বললেন, খেয়াল রাখেন, ব্যথা পাচ্ছে তো, পারলে ব্যথা উপশমের কিছু দিন। আমি তার দিকে বিস্ময় নিয়ে চেয়ে রইলাম। ওই মুহূর্তে আমার ব্যথাটা যেন অনেকটা কমে গেল। রাগে কঠিন শক্ত মুখটার পেছনের মানুষটার বোধ করি আমার জন্য সামান্য মায়া আছে। দ্বিমুখী মানুষটা বুঝি আমার কথা ভাবে। হাসপাতালে সে রাতটা আমরা ভর্তি ছিলাম, পুরা স্থান ঠিক কতটা গভীর সেটা বোঝার জন্য। বাসায় নেওয়া সম্ভব কিনা সে রাতে ডাক্তার বুঝছিলেন না। সাহেব বাড়িতে জানিয়ে দিলেন আমরা হাসপাতালে আছি। আমাকে ব্যথার ওষুধ দেওয়া হলো। ফলে জ্বলনটা কিছুটা হলো কমলো। ভর্তি হবার কিছুক্ষণ পর আমার জন্য খাবার এলো। হাসপাতালের বিষাদ খাবার আমার গলা দিয়ে নামছিল না। আপনারা ভাববেন না সে আমাকে পত্নী প্রেমী স্বামীর মতো নিজ হাতে খাইয়ে দিয়েছেন। একেবারেই না। নার্স যখন খাবার দিলেন, তিনি তখন আমার দিকে তাকিয়ে ভারী গলায় বললেন, হাত তো পুড়েনি, নিজের হাতে খাওয়া কি যাবে? একেই বিয়ের পরদিন পা পুড়িয়ে হাসপাতালে ভর্তি। এখন যদি নিজের হাতে না খাবার বায়না ধরি, তাহলে সাহেবের কুপিত নজরের সম্মুখীন হব বলেই মাথা দুপাশে নাড়িয়ে বললাম, না। কিন্তু কিন্তু কি? তিনি এমন ভাবেই শুধালেন যেন এখনই ধমকে উঠবেন। তাই হাসপাতালের এই বাজে খাবার যে আমার মুখে রুচবে না, আমি বলতে পারলাম না। কথা হারিয়ে গেল ভয়। আমি মাথা দুলিয়ে বললাম, কিছু না। আমার থেকে কিছু না শুনতে পেরে সাহেবের কপালে যেন তীব্র ভাঁজ পড়ল। ভীষণ বিরক্তি প্রকাশ পেল। সসূচক শব্দ করে গজগজিয়ে বলল, যত সব। বলেই তিনি বেরিয়ে পড়লেন। হাসপাতালের ছোট্ট রুমটাতে আমি একাই বসে থাকলাম। আমার মন থিতিয়ে গেল। তিক্ত একটা জ্বালা আমার হৃদয়ের মধ্যিখানে খামচে দিচ্ছিল। এই জ্বালাটা পায়ের পোড়ার জ্বালা থেকে ঢের গুণ বেশি। ওই জ্বালাতে আমার চোখ ঝাপসা বেশি হচ্ছিল যেন। আমার খেতে ইচ্ছে হলো না। 2 চামচ ভাত খেয়েই রেখে দিলাম। মায়ের কথা খুব মনে পড়ছে। মা থাকলে নিজের হাতে খাইয়ে দিত। কেন এমন খচ্চরের সাথে বিয়েটা হলো? একটু নরম ভালো মানুষ কি পাওয়া গেল না? এই বুড়ো লোক তো কখনোই আমার খোপার ফুল হবে না, কাটা হয়েই থাকবে আজীবন।
আমার চিন্তার মেঘেদের বিচরণের মধ্যেই শব্দ করে দরজা খুলল। আমি চমকে তাকাতেই দেখলাম সাহেব ফিরে এসেছেন, হাতে একটা পুঁটলি। তিনি প্রথমে হাত ধুলেন, তারপর মেঝেতে বসে পুঁটলি খুললেন। ভাত, মুরগি ভুনা আর ডাল দেখা যাচ্ছে। হাসপাতালের ওই মরা পাবদা নুন মরিচহীন খাবারের থেকে অনেক বেশি লোভনীয় লাগলো। আমার মতো লোল পড়া দৃষ্টিকে আঁচ করল সাহেব। তিনি আমার হাসপাতালের প্লেটের খাবারগুলো আয়াকে দিয়ে দিলেন। বললেন, আপনি মাছ খেয়ে নিন, খাওয়া হয়নি কিছু। তারপর একটা প্লাস্টিকের প্লেটে আমার জন্য খাবার বেড়ে মেঘমন্দ্র স্বরে বললেন, কৃপা হলে খেলে ভালো হয়। আবার কৃপা? এই লোক এত কৃপা চায় কেন? কৃপা চাওয়া লোকের কি দেমাগ? আমার বলতে ইচ্ছে হলো, পারবো না কৃপা করতে, হে দিয়ে মরুন যান। কিন্তু তিনি যেভাবে তাকান, উফ, মনে হয় সিংহ তীক্ষ্ণ দৃষ্টিতে তার শিকারের দিকে তাকিয়ে আছে, এক্ষুনি ঝাঁপিয়ে কামড়ে দিয়ে প্রাণ নিয়ে ফেলবে। উফ, ভয়ঙ্কর সেই দৃষ্টি। আমার হাত পা ঠান্ডা হয়ে যায় ওনার চোখের দিকে তাকালে। তাই আমার সব কথাগুলো মনে ঘুরপাক খেলো, বলা হলো না কিচ্ছু। আমি গোগ্রাসে খেলাম। খাবারটা অমৃতের মতো লাগলো যেন আমার কাছে। লজ্জা ভুলে আরেকটু ভাতও চাইলাম সাহেবের কাছে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে কিছু সময় আমার দিকে তাকিয়ে রইলেন, গভীর শানিত দৃষ্টি। তবে তাচ্ছিল্য ভাবটা ছিল কিনা খাবার তালে খেয়াল করতে পারলাম না। আমি ভাত চাইতেই তিনি নিজের প্লেটের কিছু ভাত আর তরকারিটুকু দিয়ে দিলেন। আমি ইতস্তত বোধ করে তার দিকে তাকাতেই তার দৃষ্টিতে নিয়ে গেলাম, যেন কিছু বললেই ঠাটিয়ে চর বসাবেন। উনি খেলেন খুব সামান্য। খাওয়ার পর আবার তৃতীয় পুরুষে শুধালেন, খাওয়া শেষ? আমার খাওয়া শেষ হলো। বেশি খেয়ে ফেলেছিলাম বোধহয়, নিঃশ্বাস আটকে যাচ্ছিল। এটো হাতটা উঁচিয়ে বললাম, হাত ধোবো, আমার পায়ে ব্যান্ডেজ, হাঁটা সম্ভব না, বাথরুমে যাওয়া সম্ভব না। আমার পোড়া সারতে 15 থেকে 21 দিন লাগতে পারে বলে ডাক্তারের ধারণা। তিনি ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে পানি এনে দিলেন। আমি হাত মুখ ধুলাম। এরপর নার্সকে ডেকে দিলেন। তিনি পা পরীক্ষা করে ওষুধ দিলেন। আমাকে শুইয়ে দেওয়া হলো। কিন্তু আমার কেবিনটা খুব ছোট, একটা ছোট সোফাই আছে। তিনি কোথায় শুবেন আমার খুব চিন্তা হলো। আমি মিনমিন করে বললাম, আপনি ঘুমাবেন কি করে? মাটিতে বিছানোর চাদরও তো নেই। তিনি কপালে তীব্র ভাঁজ ফেলে আমার দিকে কিছু সময় চেয়ে রইলেন। কেমন তাচ্ছিল্য ভাব, অবহেলিত সেই দৃষ্টি আমার ভালো লাগে না। আমি তার মুখ থেকে চোখ নামাতেই তিনি ভারিক্য স্বরে বললেন, আমার চিন্তা কারো করা লাগবে না। নিজেকে সামলাতে পারে না, আসছে আমার চিন্তা করতে। যত সব। কৃপা করে ঘুমালে ভালো হয়। যন্ত্রণা। তার এমন অবজ্ঞা ভরা কাঠখোট্টা কথায় আমার ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। আমি আর একটা কথাও বললাম না। ইচ্ছে হলো না। আর কখনো যদি আমি ওনার জন্য চিন্তা করি, আমার নাম কানন না, আমার নাম আমি বান্দরই রাখবো। আপনারা অবশ্য আমাকে বান্দরই ডাকতেই পারেন, কারণ এই কাঠখোট্টা খচ্চর সাহেবের শত রাগের সম্মুখীন হয়েও তার চিন্তা করাটা আমি কখনো থামাতে পারিনি। আমি বাড়ি এলাম একদিন পর। ডাক্তার বলেছেন 15 দিন বেড রেস্ট নিতে হবে, প্রতিদিন দুবেলা ড্রেসিং করতে হবে, 7 দিন পর চেক আপ করাতে হবে। মিষ্টি আপুর মুখটা কেমন অন্ধকার হয়েছিল। আমার হাত ধরে বললেন, আমারই ভুল, তোমাকে দেওয়া উচিত হয়নি। আমি পানিটা ঢেলে দিলে আজ এমন হতো না। না আপু, আমি একটু অসচেতন, আপনার দোষ নেই। আমার সান্ত্বনাতেও তিনি শান্ত হলেন না। বাড়িতে ফেরার পর শাশুড়ি মা সাহেবকে রয়ে শয়ে বললেন, আমি ভাবতেছি কি, বৌমাকে ওর বাপের বাড়ি পাঠালে কেমন হয়? মিষ্টির তো ক্লাস থাকে, আমার হাত দিতে ব্যথা, উপন্যাস করতে ব্যথা লাগে, তুই অফিস গেলে ওর যত্ন কি করে হবে বল? তাই বলছিলাম যে ওকে বাপের বাড়ি পাঠিয়ে দিই। বেআইনকে ফোন করি। কি বলিস মোহাইমিন? মায়ের কথা শেষ না হতে সাহেব চড়া এবং ভীষণ রাগী স্বরে বললেন, ঘরের বউয়ের যত্ন তার বাপের বাড়ি করবে কেন মা? মানুষের কি অভাব আমার বাড়িতে? মিষ্টি 1-2 দিন কলেজ বন্ধ করতে পারবে না? আর আমি অফিস যাব তোমাকে কে বলেছে? বিয়ে যখন দিয়েছ, ঘরের বউয়ের যত্নটাও এ বাড়িই করবে। সাহেবের ধমকে মায়ের মুখটা পাংশুটে হয়ে গেল। আমার এত লজ্জা এবং খারাপ লাগলো, মাথা নত হয়ে গেল। এমন ধমকের কি মানে? মা কি ভুল বলেছে? বাড়ি গেলে কি ভালো হতো? মা আমাকে নিজ হাতে খাইয়ে দিত, ব্যথা ছটফট করলে আদর করত, কোলে মাথা রেখে হাত বুলিয়ে দিত। আমার খচ্চর সাহেবের মতো কৃপা কৃপা করতো না। বাসা আমার পা পড়ার খবর যেতেই বাবা মা ছুটে এলেন। আমি তাদের একমাত্র মেয়ে। বাবার বয়স এখন প্রায় 58।
আর মায়ের বয়স 52। বাবা যখন 40-এর ঘরে তখন আমি পৃথিবীতে এসেছি। আমার আগে দুবার সন্তান জন্মানোর সময় মা সন্তানহারা হন। এ কারণে আমি নাকি তাদের যক্ষের ধন। স্বাভাবিকভাবে আমার আদরের কখনো কমতি ছিল না। নিজের বাড়িতে আমি রাজকন্যার মতো ছিলাম। যখন আমাকে বাজে ছেলেরা উত্ত্যক্ত করত, বাবার চিন্তা শেষ ছিল না। তারা ক্ষমতাধর লোকের চামচা, পুলিশের কাছে গেলেও সুবিধা হচ্ছিল না। মায়ের মনে আতঙ্ক ছিল, যদি কোনোদিন কলেজ যাবার পথে আমার মুখে এসিড ছুড়ে দেয় কেউ বা তুলে নিয়ে যায়। তাই তিনি আমাকে কলেজ যেতে দিতেন না। আমি বাবা মাকে দোষ দিতে চাই না। তারা আমাকে যে পরিমাণে ভালোবাসে তা পৃথিবীর কেউ বাসবে না, অন্তত সাহেব তো নাই। এটা আমার ধারণা ছিল। তবে চাপা অভিমান কিশোরী বুকের মাঝে একটু হলেও কুণ্ডুলি পাকিয়েছিল, যে তারা চাইলে একটা ভালো মানুষের সাথে আমার বিয়েটা দিতে পারতেন। এত তাড়াহুড়ো করার কি প্রয়োজন ছিল? মা এসে আমাকে জড়িয়ে ধরলেন। তিনি আমার পায়ের ব্যান্ডেজ দেখেন আর আঁচলে মুখ চেপে কাঁদেন। সাহেবের দিকে তাকান বটে, কিন্তু বলতে পারেন না। আমার মেয়েকে রান্নাঘরের ধারে যেতে দিবেন না বাপ। কারণ বিয়ে হবার পর মায়েরা মেয়ের জীবনে কথা বললে অশান্তি বাঁধে, এটাই তাকে বুঝিয়েছে সবাই। মা চান না আমার জীবনে অশান্তি বাঁধুক। তবু একটু রয়েস হয়ে বললেন, মুহাইমিন বাবা, কাননকে আমরা নিয়ে যাই। সাহেবের মুখ গম্ভীর, চল শক্ত, দৃষ্টি শান্ত, শীতল। অভদ্রতা না করেও বেশ কঠিন এবং দৃঢ় স্বরে বললেন, না, ঘরের বউ ঘরে থাকবে। আপনাদের কি আমাদের উপর বিশ্বাস নেই? মা বিব্রত হলেন। বাবা তার হাত চেপে তাকে থামিয়ে দিলেন। অতঃপর খুব নরম স্বরে বললেন, আসলে বাপ, আমার একমাত্র সন্তান। বাবা মায়ের মত তো বোঝই। আমার মেয়ে সামান্য জ্বর হলো আমরা তার পাশে বসে থাকি সারা রাত। তোমার শাশুড়ি মা পারলে এখনো তাকে খাইয়ে দেয়। কিছু মনে করো না। আমি কিছু মনে করছি না। তবে আপনার মেয়ের অযত্ন হবে না, নিশ্চিন্ত থাকুন। আমি তো মরে যাইনি এখনো। শেষ কথাটা খুব দৃঢ়ভাবে বলল যেন। কিছু একটা ছিল সেই কথায়। বাবা মা যেন আশ্বস্ত হলেন। কিন্তু আমার মন ছোট হয়ে গেল। আমার খুব বাড়ি যেতে ইচ্ছে করছিল। কিন্তু যখনই সাহেবের মুখের দিকে তাকালাম, তার হিম দৃষ্টিতে আমার ইচ্ছেগুলো কেমন ছাই হয়ে উড়ে গেল। কেন যেন মনে হলো, এখন আমি যদি বায়না ধরি এই লোক হয়তো আমাকে যেতে দিবে, কিন্তু আমি তার মুখ কখনো দেখতে পারবো না। তাই বায়না করতে পারলাম না। মা যাবার সময় খুব ধীরে বললেন, জামাই বাবার অবাধ্য হবি না, কেমন? রাগে মানুষের মন নরম থাকে। দাহা মিথ্যে কথা। আবার সাহেবের মন কংক্রিটের মতো শক্ত। নয়তো নিজের থেকে ছোট একটা অসুস্থ মানবীর দিকে কেউ কঠিন হিমশীতল চোখে তাকাতে পারে? আমি মনে মনে তাচ্ছিল্য ভরে হাসলাম। সাহেব আমাকে ভালোবাসবেন, এটা অলীক কল্পনা। সে অলীক কল্পনা পূরণ হবার নয়। আমার সাহেব 15 দিনের ছুটি নিলেন। এই 15 দিনে তিনি বাড়ি থেকে বের না হবার প্রকল্প নিলেন। তার কাজ আমাকে চোখে চোখে রাখা। এমন না যে সে আমার যত্ন করে উল্টে দিচ্ছেন। খাবারটা আমার নিজ হাতেই খেতে হচ্ছে। বাহানা করার কোনো উপায় নেই। মিষ্টি আপু কলেজে যাওয়ার আগে রান্না করে যান। সেই রান্নাটাই প্লেটে বেড়ে তিনি আমার কাছে নিয়ে আসেন। বিছানার পাশের টেবিলে প্লেট রেখে বলেন, কৃপা করে খেলে ভালো হয়। অসহ্য একটা কথা। কৃপা একটু আমার ওপর করলে আমি বাঁচি। ওষুধটাও হাতে দেন না, একটা পিরিচে করে দেন, পানিটাও সেখানে রাখেন। আমি শুধু নিঃশব্দ তার কাণ্ডগুলো দেখি আর হাসি। কি ভাগ্য! আমার ফুফু বলেছিলেন, তোর বয়স কম, দেখবি বুড়ো বর বেশি সোহাগ করবে। মাথার মুন্ডু। সোহাগ তো দূর, একটু মায়া করে তাকায়ও না। আমি একটু একটু করে নিশ্চিত হতে থাকলাম এই বিয়েটায় তার মত ছিল না। অবশ্য এটার কিছু যুক্তিও আমার কাছে আছে। তিনি হয়তো একটা গোছানো সংসারী মেয়ে চেয়েছিলেন। যেহেতু তিনি ঘরের কর্তা, তার একজন করতে চাই। আমি হলাম লবা জবা, গরম পানিও ঢালতে পারি না। বিয়ের পর দিন তার কতগুলো টাকার গচ্ছা গেল। 15 দিন অফিস কামাই গেল। এমন মেয়েকে অপছন্দ করাই কি স্বাভাবিক নয়? কিন্তু তবু আমার ছোট্ট হৃদয় একটুখানি আদর চাইছিল যেন। একটু কোমল চোখে তাকাবে, একটু মিষ্টি করে বলবে, বউ তুমি চিন্তা করো না, তোমার পা ঠিক হয়ে যাবে, আমি আছি। সে ঘুরে বালি। আমার পায়ে ব্যান্ডেজ হবার জন্য সব থেকে ঝামেলা হলো বাথরুম করতে। সাহেবকে বলতে গেলে গলা কাঠ হয়ে যেত। লজ্জায় শরীর কাঁপতো। গলা থেকে স্বর বেরুতে চাইতো না। প্রথম দিন বলেছিলাম, মিষ্টি আপুকে একটু ডাকবেন। তিনি তখন মনোযোগে ল্যাপটপে কাজ করছিলেন। খুব জরুরি কিছু হয়তো।
তাই চোখ না তুলে বললেন, হু, মিষ্টি আপুকে ডাকুন না। এবার তিনি চোখ তুলে চাইলেন। ভ্রুযুগল একত্রিত করে কপালে তীব্র ভাঁজ ফেলে ঠান্ডা স্বরে শুধালেন, কেন? আমার গাল লাল হয়ে গেল। কেমন যেন হাঁসফাঁস করতে লাগলাম। পা পড়ার পর থেকে শাশুড়ি শুধু পেটিকোট আর মেক্সি পরতে বলেছেন। কাপড় তুলে বাথরুমের সিটে বসিয়ে দেওয়াটা খুব লজ্জাজনক একটা ঘটনা। আমি তাকে কি করে বলবো সেটা? আমার কান গরম হয়ে গেল। হাতের ফাঁকে ওড়নাটা দলামোচা করতে লাগলাম। তিনি আমার মুখের দিকে ধারালো চোখে তাকিয়ে আছে, যেন আমার উত্তরের প্রতীক্ষায় আছেন। আমি উত্তর দিলে তিনি সে অনুযায়ী কাজ করবেন। আমার উত্তর না পেয়ে তিনি সূচক শব্দ করে ল্যাপটপ টেবিলে রেখে উঠে দাঁড়ালেন। আমার দিকে এগিয়ে আসতে দেখে আমার হাত ঘামতে লাগলো। তিনি ঠিক আমার সামনে দাঁড়িয়ে তার বিশাল হাত দুটো দিয়ে আমাকে পাজা কোলে তুলে নিল। আমি টাল সামলাতে না পেরে তার গলা পেঁচিয়ে ধরলাম। চোখ বড় বড় করে দ্রুত বেগে নিঃশ্বাস ছাড়ছিলাম। বুক কাঁপছিল আমার। তিনি একবার আমার দিকে তাকিয়ে হাঁটতে লাগলেন বাথরুমের দিকে। বিড়বিড় করে বললেন, যন্ত্রণা। ওনার কথায় আমার মুখে কালো মেঘ নামলো। যন্ত্রণা যখন পোহাতে কেউ মাথা দিব্যিত দেয়নি। কে বলেছে এখানে রাখতে? ছাড়বেও না, আবার রাগও দেখাবে। যন্ত্রণা তো আপনি সাহেব, আপনি আস্ত যন্ত্রণা। যন্ত্রণার তো কেবল শুরু ছিল। মূল যন্ত্রণা হলো ঘুমানোর সময়। আমাদের খাট খুব প্রশস্ত নয়, একজনের জন্য একটু বড়, দুজনের জন্য ছোটই বলা যায়। ভালো করে ঘুমাতে হলে জড়াজড়ি করতে হবে। সাহেব ঘুমান উদম গায়ে। সুঠাম শরীরটাকে নিচে ফেলে পিঠ উপরে করে ঘুমান। ফ্যান থাকে ফুল স্পিডে, তার গা থাকে ছড়ানো। প্রথম দিন আমি ঘুমাইনি, কোনো মতে কোনায় গা গলিয়েছিলাম। কিন্তু এখন আমার পায়ে ব্যান্ডেজ, সেই পায়ের নিচে থাকে বালিশ। রাত হতে দেখলাম সাহেব পাঞ্জাবি খুলে ফেললেন। উদম গায়ে ঘুমানোর জন্য টান টান হয়ে শুলেন আমার পাশে। আমি নড়ে সরতে গেলেই তিনি প্রায় ধমকে উঠলেন। কি হয়েছে? আমি কেঁপে উঠলাম। মিনমিনিয়ে বললাম, এখানেই শোবেন? হ্যাঁ। শুনি না। কি? বলছি, খাট তো অনেক ছোট। আমার কথা শুনে তিনি এমন ভাবে চাইলেন যেন আমি তার কিডনি চেয়ে বসেছি। কিছু সময় স্থির শীতল দৃষ্টিতে তাকিয়েছিলেন। অস্বস্তিতে আমার বুক ধুকধুক করছিল। তিনি কোনো উত্তর না দিয়ে শুয়ে পড়লেন। তার মধ্যে নিচে শোবার কোনো ভাব দেখলাম না। অগত্যা আমি নিজেকে একটু গুটিয়ে নিলাম। তিনি চোখ বুজে কঠিন গলায় বললেন, এভাবেই থাকার অভ্যাস করতে হবে। এখন আমি রাত দুপুরে টেনে টেনে খাট বড় করতে পারবো না। আমি কি তাকে তাই বলেছি? অসহ্য। যা বোঝার তা না বুঝে, বুঝছে খালি উল্টা। ধ্যাত। আমি চোখ বুঝলাম। কিছু বলতে ইচ্ছে হলো না। বলা মানে গর্জে উঠবেন মহারাজ। কি দরকার? চোখ বুঝতেই কেমন ক্লান্তি ঢলে পড়ল চোখে। ধীরে ধীরে গাঢ় হলো রাত। নীরবতা আনাচে কানাচে ছড়িয়ে পড়ল ঘরেও। ঘুম তখনও গাঢ় হয়নি আমার। হঠাৎ সুঠাম পেশিবহুল হাতের বাঁধন অনুভূতি হলো শরীরময়। গাঢ় সে আলিঙ্গন। আমি চমকে উঠলাম। ঘুম পালিয়ে গেল মুহূর্তেই। নড়তেই যাব অমনি ভারী গম্ভীর স্বর কানে এলো, কৃপা করে না নড়লে ভালো হয়। কৃপা করে না নড়লে ভালো হয়। কথাটা শুনতেই আমি আরো জমে গেলাম। মনে হলো এত বাতাস থাকা সত্ত্বেও আমি শ্বাস নিতে পারছি না। কিছু বলতেই যাব তখন অনুভব করলাম আলিঙ্গনটা আরো গাঢ় হয়েছে। তার এবং আমার মধ্যকার দূরত্ব নেই এর কাছাকাছি। ওনার গালের খোঁচা খোঁচা দাড়িগুলো আমার গালে বিচ্ছে। উষ্ণ নিঃশ্বাস ঘাড়ের ওপর পড়ছে। বিয়ের আগের দিন মা আমাকে ইশারায় বলেছিল, বর কাছে টানলে বাধা দিবে না। ফলে সাহেব যদি এই মুহূর্তে আমাকে কাছে চায়, তাকে বাধা দেবার মতো সাহস বা শক্তি আমার নেই। অত ভারী একটা শরীরকে দুহাতে ঠেললেও আমার মতো পাটকাঠির পক্ষে সরানো সম্ভব নয়। কখনোই নয়। আমার বুকে হাতুড়ি পেটার মতো শব্দ হতে লাগলো যেন। পুরুষের সান্নিধ্য এমন যাতনাদায়ক হবে জানা ছিল না। নিজেকে সামলানোর আগে অনুভূত হলো গলার কাছটায় সাহেব মুখ ডুবিয়েছেন। তার দাড়ির খোঁচা আমার চামড়া বিদ্ধ হচ্ছে, সেই সাথে বেসামাল চুমো। উষ্ণ ঠোঁটে লাগাম ছাড়া স্পর্শে আমার গলা ঘাড় জ্বলছিল। নিঃশ্বাস তীব্র হয়ে উঠল। মনে হলো উপকূলীয় অঞ্চলের তীব্র কালবৈশাখী ঝড়ে দুমড়ে মুচড়ে যাওয়া সেই নগণ্য ঝাউ গাছটি আমি। সাহেব আরো বেপরোয়া হয়ে উঠতেই আমি অস্পষ্ট স্বরে ঘুঙ্গিয়ে উঠলাম, আমার পা। আমার কথাটা শোনার সাথে সাথে সাহেব গলা থেকে মুখ তুললেন। গাঢ় নয়নে আমার পায়ের দিকে তাকিয়ে শুধালেন, পায়ে কি হয়েছে? গম্ভীর স্বরে সামান্য উদ্বেগ ছিল কি? ঘর তখন অন্ধকার, শুধু নীল একটা ড্রিম লাইট জ্বলছিল।
সে আলোতে তার কঠিন মুখখানা আমি আবছা দেখলাম। কপালে তীব্র ভাঁজ, চোখ জোড়া পর্যবেক্ষণে ব্যস্ত আমার পা। তিনি এবার আমার চোখে চোখ রেখে শুধালেন, কি হয়েছে পায়ে? কিছু হয়নি। তাহলে? তার মুখে তীব্র বিস্ময়। তিনি উত্তরের প্রতীক্ষায় রয়েছেন যেন। আমি শুকনো ঢোক গিলে বললাম, পায়ে তো ব্যান্ডেজ আমার। পায়ের এখানে কি ফাংশন? পাল্টা প্রশ্নের উত্তর কি দেওয়া যায় বুঝে উঠতে পারলাম না। ফুটো বেলুনের মতো চুপসে গেলাম। তিনি কিছু সময় আমার দিকে শীতল সুচালো দৃষ্টিতে তাকিয়ে গাঢ় স্বরে বললেন, পা পায়ের জায়গাতেই আছে। পা নিয়ে আমি কি মঙ্গল গ্রহে যাচ্ছি, নাকি 400 মিটারে দৌড় দিচ্ছি? আবার পা দিয়ে কিতকিত খেলা হবে না। এখন অন্য কোনো সমস্যা থাকলে কৃপা করে বললে ভালো হয়। তার সরাসরি প্রশ্নে আমি লজ্জায় মিয়ে গেলাম। চোখ নত হলো, শব্দ খুঁজে পেলাম না বলার মতো। কি বলবো? আমাকে একটু সময় দিন, পাটা সেরে যাক। নাকি আমার আপনাকে খুব ভয় করে? আপনি কাছে আসলে মনে হয় খেয়ে ফেলবেন। কি বলবো? তিনি আমার ওপর উবু হয়ে সরু দৃষ্টিতে তাকিয়ে রইলেন। পলক পড়ছে না তার, যেন আমার অন্তরাত্মাও খুঁটিয়ে দেখছেন তিনি। সেই দৃষ্টি আস পেতে আরো গুটিয়ে গেলাম। এবার তিনি প্রচন্ড বিরক্তি প্রকাশ করলেন। তিক্ত স্বরে বললেন, আমার সময় নষ্ট করা একেবারে অপছন্দ। কথাটা শুনে কিছু বলতে যাব তার আগেই পুরো ঠোঁটের স্পর্শে আমার ঠোঁট বন্ধ হয়ে গেল। আর কিছু বলা হলো না। তার একটি হাত চলে আমার চুলের পেছনে। তার উন্মাদ চুমুতে চোখ বুজে ফেললাম। সাহেবের কথাগুলো যতটা তিক্ত, তার স্পর্শ ততটাই কোমল, আদুরে। আমার চোখ ঝাপসা হয়ে গেল। অনেক আটকানোর চেষ্টা করলেও সে অবাধ্য অশ্রুগুলো গড়ালই। সেই সাথে নাক বন্ধ হয়ে গেল। ফলে নাক টানতে সাহেব সতর্ক হলেন যেন। আমার বুকের খাস থেকে মুখ তুলে তাকালেন গভীর দৃষ্টিতে। পল কয়েক দেখে বিরক্তি নিয়ে ধ্যাত বলে সরে গেলেন। আমার মনে হলো বিশাল একটা ভুল করে ফেলেছি বোধহয়। সাহেব শটান হয়ে তার বালিশে শুয়ে পড়লেন। চোখের ওপর হাত দিয়ে চোখ ঢেকে দিলেন। আমি তার মুখের দিকে তাকিয়ে রইলাম। নীল আবছা আলোতে তার মুখখানা বিরস লাগলো। কাটা কাটা চোয়ালটা দেখা যাচ্ছে। আমার উচিত ছিল তার সাথে আমার মনের সংশয়গুলো ব্যক্ত করা, কিন্তু মনের গভীরতম কথা তাকেই বলা যায় যার প্রতি বিশ্বাস জন্মে। সাহেবের প্রতি তখন আমার বিশ্বাস জন্মায়নি। থিতিয়ে গেলাম অনিশ্চয়তা, সংকোচে। কিছু সময় বাদে আবার একটা অদ্ভুত ঘটনা ঘটল। সাহেব তার বাঁ হাতে আমাকে হ্যাঁচকা টানে নিজের প্রশস্ত বুকের কাছে নিয়ে এলেন। এক হাতে আমাকে জড়িয়ে ধরলেন। গাঢ় স্বরে বললেন, শান্তি হয়েছে? এখন কৃপা করে আমাকে এমন হাপস নয়নে না দেখলে ভালো হয়। আমি কোনো চিড়িয়াখানার জন্তু না। এ প্রথম যেন তার কণ্ঠে কোনো উত্তাপ ছিল না, বরং যথেষ্ট নরম শোনালো ভারী গলাটা। আমার সংশয়ের খরা জমিতে আশ্বাসের এক পশলা বৃষ্টি নেমে এলো। জলরূপে ভেসে গেল ভয়গুলো। আমি দুহাতে আমার সাহেবকে জড়িয়ে ধরলাম। সেই প্রথম আমি নিচ থেকে তাকে ছুঁয়েছি। তার পেশি বহুল হাতটা ছিল আমাকে ঘিরে। আমি তার প্রশস্ত বুকে মুখ গুজে ঘুমিয়েছিলাম। সে গোলাপ হোক বা কাটা, তার অবস্থান আমার খোঁপাতে। গোলাপ হলে তা বরং আমি কোনো বইয়ের পাতায় সযত্নে রেখে দিব, আর কাটা হলে তাতে আঘাত পাবো। এটুকুই তো। ভাগ্য যখন আমাদের জোর বেঁধেছে, তা অস্বীকার করতে ক্ষতি কি? সাহেব বাসায় থাকা মানে ঘরে অব্যক্ত আতঙ্ক বিদ্যমান। সাহেব হলেন আমাদের বাসার কিম জং উন। আমরা নর্থ কোরিয়ার নিরীহ জনগণ। তার অনুমতি ছাড়া হাসাও যেন অপরাধ। তার এই মার্শাল লতে সবাই অতিষ্ঠ। মায়ের ডায়াবেটিস আছে, কিন্তু তিনি তার ঔষধ বা খাবারের ব্যাপারে অসচেতন। মন চাইলেও 2 চামচ চিনি দিয়ে চা খেলেন। এই বিষয়টা জানতেন না সাহেব। একদিন ধরা পড়ল। ও বাবা, কি দক্ষ যক্ষ! মায়ের দিকে তিনি কড়া নয়নে তাকাতেই মা ছোট বাচ্চাদের মতো বললেন, আর খাবো না, আজ একটু মন চাইছিল। শুধু আজ? মা উত্তর দিতে পারলেন না। সবাই আমরা তটস্থ। সাহেব মায়ের ওষুধের ডিব্বা বের করলেন। পাতার ওষুধ গুনে একটা ওষুধের পাতা ভরা পেলেন। সেটা এখন নাকি 4টা ওষুধ থাকার কথা, আছে 10টাই, মানে মা খাননি। তিনি হুঙ্কার দিলেন মিষ্টি আপুর উদ্দেশ্যে। মিষ্টি আপু আমতা আমতা করে বললেন, আমি তো পাতা বের করে দেই, মা না খেলে কি করব? খুলে হাতে দিতে হাত ক্ষয়ে যায়। মিষ্টি আপু জবুথবু হয়ে গেলেন। কিছু বললেই খ্যাপাটে সাহেব ক্ষেপে যাবেন। সাহেব কপালের চামড়া টেনে জোরে জোরে নিঃশ্বাস ফেলে রাগী স্বরে বললেন, শোনো মা, ঔষধ না খেয়ে আমার পয়সা বাঁচানোর কৃপার কোনো প্রয়োজন নেই। বরং কৃপা করে অসুস্থ না হয়ে আমাকে একটু স্বস্তি দিলে ভালো হয়।
সাহেব সেদিন ফরমান জারি করলেন, ঘরে এখন থেকে মিষ্টি বন্ধ, চিনি বন্ধ। সবাই কেন যেন অসহায়ের মতো আমার দিকে চাইল, যেন এই শাস্তির জন্য আমিও দায়ী। অবশ্য আমার জন্যই খচ্চর সাহেব ঘরে থাকছে। পাটা যে কবে সারবে, আর সাহেব সকাল সকাল বেরিয়ে পড়বে। ধ্যাত, যন্ত্রণা। মনে মনে কথাটা বলতে আমি হেসে উঠলাম। সাহেবের মুদ্রাদোষ আমাকেও ধরেছে। আমার হাসির শব্দ কি তার কানে গেল নাকি? তিনি কঠিন নয়নে আমার দিকে তাকালেন। আমার হাসি সাথে সাথে উবে গেল। চোখ সরিয়ে নিলাম। উফ, সাহেব আপনি এত যন্ত্রণা কেন? হাসতেও পারবো না আমি? 7 দিন পর ডাক্তারের চেকআপে দেখা গেল পায়ে কোনো ইনফেকশন হয়নি। আস্তে আস্তে চামড়া বাঁধছে, সময় লাগবে। ব্যান্ডেজ খোলা হলো, তবে ড্রেসিং করতে জোর দিয়েছেন। অবশ্য এতদিন আমার ড্রেসিংগুলো সাহেব নিজ হাতেই করেছেন। ড্রেসিং এর সময় আমি আতঙ্কে কাঠ হয়ে বসে থাকতাম। সাহেবের প্যাপও পছন্দ না। তিনি প্রথম দিন কঠিন স্বরে বলে দিয়েছিলেন, কৃপা করে ফ্যাসফ্যাস না করলে ভালো হয়। আমার অত্যন্ত অপছন্দ এই ফ্যাসফ্যাসানি। আল্লাহ জবান দিয়েছেন, সমস্যাগুলো সেই জবানে বললেই ভালো হয়। কিন্তু কৃপা করতে পারলাম না। ওনার উত্তপ্ত নয়নে তাকালে আমার জবান বন্ধ হয়ে যায়, একটা শব্দ বের হয় না। অবশ্য এই সমস্যা একটু একটু দূর হয়েছিল বটে, কিন্তু বহু সাহস লেগেছিল। এখনো সাহেবের দৃষ্টিতে আমার জবান বন্ধ হয়ে যায়। ভয়ঙ্কর দৃষ্টি তার। ডাক্তারের চেম্বার থেকে বের হতে দেখলাম একটা ফুচকার দোকান। ফুচকা দেখে আমার জিভে পানি চলে এলো। আমার ছোটবেলা থেকে একটা স্বভাব আছে, তা হলো মুখে কিছু না চাওয়া। বাবার সাথে স্কুলে যাওয়া বা আসার পথে কখনো কিছু খেতে মন চাইলে আমি বাবার শার্টের হাতাটা একটু টেনে তার দিকে তাকাতাম। বাবা বুঝে যেতেন। আমার বাবা ততটা বিত্তবান নন। এমন অনেক সময় হতো বাবার পকেটে টাকা থাকতো না। বাবা তখন অসহায় নজরে আমার দিকে তাকিয়ে বললেন, আজ নেই মা। সে কারণে আমার মুখ ফুটে চাওয়ার অভ্যাস হয়নি। মনে হয় মুখ ফুটে চাইলে অপর মানুষটির না দিতে পারা যাতনা হবে। আমি তাই তার দিকে তাকিয়ে নিজের চাওয়া ব্যক্ত করতাম। স্বভাববশত আমি সাহেবের দিকেও তাকালাম। কেন যেন মনে হলো তিনিও হয়তো আমার মনের কথাটা বাবার মতো বুঝে যাবেন। তার শার্টের হাতে একটু টান দিতেই তিনি বিরক্তি নিয়ে শুধালেন, কি? তপ্ত রোদে মুখখানা তার ঘেমে গেছে, কপালে ঘামের স্তূপ। একটা রিকশার জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে সে বিরক্ত। ফলে কি? আরো ঝাঁঝালো শোনালো। আমার আর চাওয়ার ইচ্ছে হলো না। আমি মাথা নাড়িয়ে বললাম, কিছু না। কপালে তীব্র ভাঁজ ফেলে কিছু সময় আমার দিকে তাকিয়ে রইলেন তিনি। অতঃপর একদলা থুতু ফেলে বললেন, যত সব। আমি চোখ সরিয়ে নিলাম। আমার ফুসকা খেতে ইচ্ছে করছিল খুব, কিন্তু ওনার প্রকোপের ভয়ে ইচ্ছে মরে ফেললাম। ফলে এক প্রকার কৃপা করেই ফেললাম। একটু পর একটা রিকশা পাওয়া গেল। তিনি কোলে তুলে নিলেন আমাকে। রিকশায় বসাতে বসাতে কঠিন স্বরে বললেন, একেই পা পোড়া, এরপর হাগা ছুটলে বিপদ বাড়বে বই কমবে না। তার কথা শুনে আমার গাল জমে গেল। লজ্জা আমি চোখ নামিয়ে ফেললাম। তার লাগামহীন কথা শুনে মনে মনে বললাম, আল্লাহ আমাকে তুলে নেন। এই খচ্চর সাহেব আমার মান সম্মানের ফালুদা করে দিচ্ছে। ইচ্ছে করছে প্রাণাপ খেয়ে অজ্ঞান হয়ে যায়। আমার দেবর মাহমুদ পড়াশোনায় নবডঙ্কা। তার জীবনে একটাই দুঃখ, তা হলো পড়াশোনা। পড়তে বসলে তার হাতে ব্যথা, মাথায় ব্যথা, পেটে ব্যথা। অথচ টোটো করে ঘুরতে তার ক্লান্তি নেই। সাহেব বাড়ি থাকায় সে বের হতে পারছে না। কিছু লাফাঙ্গা বন্ধু আছে, তারা প্রতিদিন জানালার ধারে এসে তাকে ডাকে, আয় আয়। কিন্তু মাহমুদ বের হতে পারে না, কারণ আমার সাহেবের শকুনি নজর। তিনি এক বিকেলে ওই আয় আয় পার্টিকে ধরে ফেললেন। গম্ভীর গলায় বললেন, এই কাকে চাই? মাহমুদের বন্ধুরা তবদা খেয়ে গেল। হকচকে তোতলাতে তোতলাতে বলল, মাহমুদকে ডাকছিলাম ভাইজান। কি কাজ ওকে নিয়ে? কোচিং এ যেতাম। ডাহা মিথ্যে। মাহমুদের এই সময় কোনো কোচিং নেই। ও এখন বড় মাঠে ক্রিকেট খেলবে। ছেলেটার সামনে ফার্স্ট ইয়ার পরীক্ষা, অথচ গুরুত্ব নেই তার। আমারও টেস্ট পরীক্ষা সামনে। ইস, হয়তো দেওয়া হবে না। বুকে দীর্ঘশ্বাসটা ফোঁস করে ফেলে মনোযোগী হলাম সাহেবের কর্মকাণ্ডে। সাহেব তাদের বলে উঠলেন, এই উপরে আসো তোমরা। কোন কোচিং আমিও দেখি। মাহমুদ এবং তার আয় আয় সংঘ যারাই পড়ল সাহেবের, তাদের মুখগুলো একেবারে বিবর্ণ লাগছে। সাহেবকে তারা কোনো মতে বলল, ভাইজান, কেমিস্ট্রি কোচিং আছে। স্যারের নাম কি? তুর্য স্যার। কোথার হনু? জি। বললাম, তিনি কোন কলেজের স্যার? স্যার না ভাই, ভার্সিটির কেমিস্ট্রিতে পড়ে। এজন্যই মাহমুদ নতুন করে 200 টাকা চেয়েছিলি? হ্যাঁ।
আসলে হাফ ইয়ারলিতে ফেল করেছিলাম তো, তাই। যা বই নিয়ে আয়। আমিও দেখি তুর্য ভাই কি পড়ায়। মাহমুদ এবং আয়ায় সঙ্গের প্যান্টে হিসু করে দেবার মতো অবস্থা হলো। আমার সাহেবের ধারালো বাঘের মতো দৃষ্টির প্রকোপে তারা বলেই দিবে যেন, ছেড়ে দাও ভাই, কেন্দে বাচ্চি। তারা নড়ছিল না দেখে সাহেব এবার ধমকে উঠলেন। পায়ে কি কেউ সিমেন্ট খোদাই করে দিয়েছে, নাকি পা মেঝেতে চিপকে গেছে? যাস না কেন? মাহমুদ ছুটে গিয়ে বই আনলো। আমার সাহেব টানা প্রশ্ন করতে লাগলো। বুলেটের মতো সেই প্রশ্নের আঘাতে মাহমুদ এবং আয়ায় সঙ্গ কুপকাত। আমার মুখ নিষ্পিস করছিল উত্তর দিতে। একটা সময় ফট করে বলেই ফেললাম দু একটার উত্তর। আমার উত্তর শুনে সাহেব সরু নয়নে চাইলেন। গাধাগুলোকে আর প্রশ্ন না করে এবার প্রশ্ন আমার দিকে ছুড়লেন। আমি উৎসাহের সাথে উত্তর দিতে লাগলাম। কখন যে আমার মুখ উজ্জ্বল হয়ে গেল টের পেলাম না। সাহেব বই বন্ধ করলেন। মাহমুদকে কড়া স্বরে বললেন, এই কোচিং এ স্যারের সাথে আমি কথা বলবো। শালায় 800 টাকা নিচ্ছে, অথচ পর্যায় সারণী 17 গ্রুপের মৌলের নামও পারিস না। আমার টাকা কি গাছে ধরে? মাহমুদের মুখ শুকিয়ে চুপসে গেল। আয় আয় সঙ্গ একসাথে বলে উঠল, ভাইজান আজকে যাই। কেন, কোচিং এ যাবে না? শেষ হয়ে গেছে এতক্ষণে, এখন বাসায় যেয়ে পড়তে বসবো, বলেই ছুট দিল তারা। মাহমুদের মুখটা হাত থেকে পড়ে ভেঙে যাওয়া ডিমের মতো হয়েছিল। সে সুরসুর করে ঘর থেকে বেরিয়ে গেল। আমি ভেবেছিলাম সাহেব বুঝি আমাকে শাবাশি দিবেন, কিন্তু এমন কিছুই হলো না। তিনি সুন্দর টেবিলে বসে ফাইলে মুখ গুজলেন, যেন কিছুই হয়নি। শালা কৃপাধারী হুতুম। সাহেবের 15 দিন ছুটি না হলো না। একটা বিশেষ দরকারে তাকে 11তম দিনে অফিস যেতে হলো। তিনি সকালে ফোন পেয়ে প্রচন্ড বিরক্ত হলেন। শুধু ধ্যাত, যন্ত্রণা, ধুর এগুলো বলছিলেন। একবার আমার দিকে তাকিয়ে শুধালেন, পায়ের কি হাল? ভালো। একা থাকা যাবে কি? হ্যাঁ। আর একা তো না, মিষ্টি আপু মা তো আছেন। নিজের প্রবল অহং এর জন্য আমার মাকে ডেকে আনলেন না তিনি। আনলে ভালো হতো। যাবার সময় আমাকে বাথরুম করিয়ে খাটে বসিয়ে বললেন, আমি যেন এসে কোনো অঘটন না দেখি। কৃপা করে শান্ত হয়ে থাকলে ভালো হয়। আমি মাথা দোলালাম। তিনি বেরিয়ে যাবার আগেও ঘরে আমার দিকে চাইলেন। কপাল কুঁচকে ভারী স্বরে শুধালেন, পারা যাবে তো? হ্যাঁ, আমি পারবো। পারলেই ভালো। সাহেবকে চিন্তিত দেখালো। তার চিন্তা দেখে আমার হাসি পেল খুব। একটা চাপা আনন্দে আমার হৃদয় কুলকুল করছে। সাহেব আমাকে নিয়ে চিন্তিত। কোথাও না কোথাও আমি তার হৃদয়ে প্রবেশ করেছি। মা ভাই বোনের মতো এখন আমিও তার একটি চিন্তার মানুষ। আমি হেসে বললাম, আমার জন্য চিন্তা করবেন না, আমার কিছু হবে না। চিন্তা কে করছে? যত সব। কড়া স্বরে উত্তর দিলেন তিনি। তারপর হন হন করে বেরিয়ে গেলেন। আমি দীর্ঘশ্বাস ফেললাম। আমার অলীক কল্পনার ওপর তাচ্ছিল্য ভরে হাসলাম। হায় রে কানন, কি হতচ্ছাড়া চিন্তা তোর। সারাদিন বিপদ হলো না, বিপদ বাঁধলো বিকেলে। আমার খুব বাথরুম চাপলো। আমি মিষ্টি আপুকে ডাকলাম। মিষ্টি আপুর ঘর আমার ঘরের পাশে। মা থাকেন নিচে। আমি ডাকলে মিষ্টি আপু শুনতে পান। আমি বার কয়েক ডাকলাম, কিন্তু মিষ্টি আপু সাড়া দিলেন না। তিনি হয়তো ঘুমাচ্ছেন। মাকে ডাকা অনর্থক। বেচারি হাঁটুর ব্যথা নিয়ে দোতলায় আসতে পারবেন না। তাই ঠিক করলাম নিজেই যাব। আমি ধরে ধরে দাঁড়াতে পারি তখন। পায়ের চামড়া বেঁধেছে খানিকটা। অ্যান্টিবায়োটিক অবশ্য তখনও চলছিল। গোড়ালিতে ভর করে হাঁটলে আমি বোধ করছিলাম পারবো। পেটিকোটটা গুটিয়ে আস্তে করে খাট থেকে নামলাম। গোড়ালিতে ভর দিয়ে দিয়ে বাথরুমে গেলাম। আমার নিজের ওপর গর্ববোধ হচ্ছে। সাহেব আসলে তাকে বলবো, আপনি আর কামাই দিয়েন না, আমি সুস্থ। ততক্ষণ পর্যন্ত কোনো ঝামেলা হলো না। যেই ফেরত আসবো অমনি একটা মস্ত তেলাপোকা দেখতে পেলাম বেসিনের কোনায় সুর বের করে আছে। তেলাপোকাটা আবার উঠতেও পারে। ওই দেখে আমার আত্মা খাঁচা খাড়া হলো। আমি উড়ন্ত তেলাপোকা প্রচন্ড ভয় পাই। যেই না তেলাপোকাটা তার পাখা উড়ালো, আমি ভুলে গেলাম আমার পায়ে এখনো কাঁচা মাংস। আঙুল মেঝেতে রাখতে জ্বলে উঠল। তেলাপোকাটাও আমার মাথার উপরে উঠছে। ভয়, আতঙ্ক আর যন্ত্রণায় আমার অবস্থা নাজেহাল। তাড়াহুড়ো করে বের হবার জন্য দৌড় দিতেই পাটা পিছলে গেল মেঝের পানিতে। আমি টাল সামলাতে না পেরে বাথরুমের কলের নিচে পানি ভর্তি বালতি সহ মুখ থুবড়ে পড়লাম। আমার পায়ের কাঁচা মাংস থেকে গল গল করে রক্ত বের হতে থাকলো। কি তীক্ষ্ণ ব্যথা! আমার চিৎকারে অবশেষে মা এবং মিষ্টি আপু এলেন। আমি ভিজে একাকার। তারা আমাকে তুললেন। মিষ্টি আপু বললেন, আমাকে ডাকলে না কেন? আমি ব্যথায় কাঁদতে কাঁদতে বললাম, ডেকেছিলাম।
আমার ভেজা কাপড় পরিষ্কার করে দিলেন মিষ্টি আপু। পা ড্রেসিং করলেন। সদ্য বাঁধা কাঁচা চামড়া বালতির কোনায় লেগে আবার নরম হয়ে গেছে, তাই রক্ত বেরিয়েছে। এই ঘটনা সাহেবকে জানানোর 1 ঘন্টার মধ্যে তিনি বাড়ি এলেন। অবিন্যস্ত, এলোমেলো অবস্থা তার, টাইটা ঢিলে হয়ে আছে, শার্টটার অবস্থা বেগতিক, ঘামে তার চুল লেপ্টে আছে কপালে। হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন তিনি। আমার পায়ের অবস্থা খুব একটা খারাপ নয়, কিন্তু তা দেখে সাহেবের মুখখানা কেমন রাগে লাল হয়ে গেল। তার রাগে লাল হওয়া মুখখানা দেখে আমার বুকে ত্রাস বাসা বাঁধল। তার চোয়াল কঠিন, চোখ রোষের অগ্নিতে দগ্ধ। মিষ্টি আপুর দিকে তাকিয়ে খুব শান্ত স্বরে শুধালেন, কিভাবে হলো? ও আমাদের কাউকে ডাকেনি, একা একা বাথরুমে গিয়েছে। মিষ্টি আপুর মিথ্যে কথাটা আমাকে খুব কষ্ট দিল। আমি আহত চোখে তার দিকে তাকাতে তিনি অপরাধীর মতো তাকালেন। বুঝলাম ভাইয়ের রাগের শিকার সে হতে চান না। পরে অবশ্য তিনি ক্ষমা চেয়েছিলেন, বলেছিলেন তোমাকে ভাই কিছু বলবেন না, কিন্তু আমাকে কাঁচা চিবিয়ে খাবেন। মিষ্টি আপুর ভাষ্য শুনে আমার দিকে চাইলেন সাহেব। আমি তার দিকে তাকিয়ে নিরীহ শাবকের মতো বললাম, আমার তর সইছিল না। তিনি কিছু সময় আমার মুখের দিকে তাকিয়ে থাকলেন, কপালে চামড়া টানতে লাগলেন, তারপর হন হন করে বেরিয়ে গেলেন। তার চোখ মুখ ছিল ইস্পাতের মতো কঠিন। হয়তো বউয়ের কাছে কৃপা চাইতে পারল, বউকে সবার সামনে ধমকানোর স্বভাব তার নেই। ফলে একটু স্বস্তি পেলাম। মা তার পেছন পেছন বের হলেন। তিনি ঘরের বাহিরে চিৎকার করছেন। সেই চিৎকার আমার ঘর অব্দি আসছে। মা তাকে শান্ত করার প্রবল চেষ্টা চালাচ্ছেন, ব্যর্থ চেষ্টা। এর মধ্যে একটা কথা খুব কানে বিঁধল। এজন্য আমি বাচ্চা মেয়ে বিয়ে করতে চাইনি। বলেছিলাম না, বলেছিলাম যে আমি আর কারো দায়িত্ব নিতে পারবো না। শুনলে না কেন? যন্ত্রণা যত্ত সব আমার ঘাড়েই জোটে। সাহেবের রুদ্ধ কণ্ঠ ঘর কাঁপাচ্ছে, সেই সাথে আমার ছোট্ট মন। সাহেব আমাকে অপছন্দ করেন, বিষয়টা এতকাল শুধু আন্দাজ করেছিলাম, এখন নিশ্চিত হলাম। চোখ জ্বলছে আমার। অকারণে বুক ভার হয়ে গেল। মাত্র 13 দিনে বরের এমন বিরূপ মনোভাব সহ্য হলো না যেন। আমিও বোধহয় আর 5টা মেয়ের মতোই বদরাগী হলেও স্বামীর উপেক্ষা সহ্য করার ক্ষমতা নেই। সাহেবের ভারী গলা এখনো কানে আসছে। মা তাকে বারবার বোঝাচ্ছেন, আস্তে বল, বউ শুনবে। সাহেব তীব্র স্বরে বলল, দোষটা কার মা? তোমরা আমাকে বিয়ে দিয়ে হাত পা ছড়িয়ে আরামসে দিন কাটাচ্ছ, আর আমার ঘাড়ে আরো একটা দায়িত্ব চাপিয়ে দিয়েছ। একটা বাচ্চা মেয়েকে এখন আমার মানুষ করতে হবে। সব কাজ ফেলে ছুটে বউয়ের সামনে এসে বসে থাকবো আমি? একদিন এই মেয়েকে দেখে রাখতে পারোনি তোমরা? আমি মিষ্টিকে পই পই করে বলে গিয়েছিলাম, ভাবির কাজ ছাড়া হবি না। আমি কি শান্তি মতো নিজের কাজও করতে পারবো না? এজন্যই তো বলেছিলাম বউকে বাপের বাড়ি দিয়ায়। মিষ্টি একা হাতে কত সামলাবে? আর বউয়ের নিজের সতর্ক থাকা উচিত ছিল। আমার বউয়ের যত্ন আমার বাড়িতে হবে না কেন? আমি যখন ছিলাম তখন তো ঠিক হয়েছিল, এখন হবে না কেন? আর ওকে বলছো তুমি অসতর্ক, ওর বয়স ছোট, তুমি জানতে না? পই পই করে বলেছিলাম, এত ছোট মেয়ে এনো না। একটা 17 পেরিয়ে 18-তে পা রাখা মেয়ের থেকে তুমি কি আশা করো? ও কি বোঝে সংসারে কিছু? না ও আমাকে বোঝে। 18 বছরে আমার কোলে তুই ছিলি, বউ এত ছোট না। সবাই এক হয় না মা। তোমার দেখে শুনে তাহলে নিজের মতো সর্বগুণ সম্পূর্ণ মেয়ে আনা উচিত ছিল। তুমি একটা ঢেলা নিয়ে এসেছো। এখন যখন এনেই ফেলেছো, ফেলতে তো পারবো না। এখন শিখিয়ে পড়িয়ে নাও। কাদা থেকে কলস হয়, সেটাকে বানাতে হয়। মা আর কথা বললেন না। সাহেবের রোষের মুখে উত্তর খুঁজে পেলেন না বুঝি। সাহেব এবার শান্ত হয়ে গেলেন। খুব স্থির স্বরে বললেন, আমি ক্লান্ত, আমি দায়িত্বের ভারে পিষে যাচ্ছি। সাহায্য না করতে পারো, দায় বাড়িও না, একটু কৃপা করো। তোমারই ছেলে। সাহেবের বলা একটি কথাও ভুল নয়। আমি অকর্মণ্য, তার সাথে হয়তো আমি সত্যি যাই না। সাহেবের বয়স তখন 32, আমার থেকে 14 বছর বড়। 14 বছর খাতা কলমে যতটা বেশি মনে হয়, বাস্তবে তার থেকেও বেশি। তার চিন্তাধারা কখনোই আমার চিন্তাধারার সাথে মিলেনি। সমস্যার সময় তিনি যতটা ধীরস্থির, আমি ততটাই অস্থির। আমার ছোট মস্তিষ্ক কখনোই তার গভীর চিন্তাধারাগুলো বুঝে উঠতে পারেনি। আমাদের মধ্যে আজীবন এই 14 বছরের বিশাল তফাৎটা থেকেই গেছে। এই কথাগুলো এখন শুনলে আমার ততটা খারাপ লাগতো না, যতটা তখন লেগেছিল। সেই সময় আমার হৃদয় কাচের মতো ভেঙে গিয়েছিল। ইচ্ছা করছিল এই পোড়া পা নিয়েই
লাফাতে লাফাতে বাড়ি চলে যাই। থাকবই না এই লোকের কাছে। যার হৃদয়ে আমি নেই, তার ঘরে থাকার কি মানে? এই প্রথম আমি ফুঁফিয়ে উঠলাম। নিঃশব্দ কান্নার কথা ভুলে গেলাম। সশব্দে হাউমাউ করে কাঁদলাম। হৃদয়ের অসহনীয় যন্ত্রণা আমার মস্তিষ্ক ঝাপসা করে তুলল। সাহেব যখন শান্ত হয়ে ঘরে ফিরলেন, আমাকে কাঁদতে দেখে ভেবাচেকা খেয়ে গেলেন। হতভম্ব চোখে কিছু সময় তাকিয়ে রইলেন। বোঝার চেষ্টা করলেন। অতঃপর টাইটা খুলে শার্ট খুলতে খুলতে তেরসা গলায় বললেন, কে বলেছিল ফড়িং এর মতো তিরিং বিরিং করতে? বলেছিলাম শান্ত হয়ে থাকতে। আমার কথা শোনার তো প্রয়োজন নেই। আমি কে? নিজে তো শেখ হাসিনা। সব পারে, সব বুঝছে। এখন কান্না হচ্ছে কেন শুনি? তার কথায় আমার হৃদয়ের জ্বালা আরো বাড়ল। মনে হলো আমার হৃদয়ের জ্বলন্ত আগুনে এক মগ ঘি ঢেলে দেওয়া হয়েছে। চোখ জ্বালা করতে লাগলো। কাঁদতে কাঁদতে আমার নাক বন্ধ হয়ে গেছে। তবু ধপ করে শান্ত আমি জ্বলে উঠলাম। যে আমি সাহেবের রাগে চোখের দিকে তাকাতো ভয় পেতাম, হাত পা অসাড় হয়ে আসতো, সে আমি বিদ্রোহ করে বলে উঠলাম, আমি ব্যথায় কাঁদছি না। সবসময় শরীরের ব্যথায় মানুষ কাঁদে না, কিছু ব্যথা মনে হয়। আপনার মতো কৃপাধারী হুতুমের সাথে যার বিয়ে হয়েছে, তাকে মনের ব্যথাতেই কাঁদতে হবে। আমার কথা শুনে সাহেবের হাত থেমে গেল। সরু শীতল চোখে তাকালেন তিনি আমার দিকে। তার চোখে দৃষ্টিতে আমার এত সময় চুপসে বাতাসা হয়ে যাবার কথা, অথচ আমি তার চোখে চোখ রেখে বসে রইলাম। এতটা সাহস কই থেকে পেলাম কে জানে। তিনি শার্টটা মাটিতে আছাড় দিয়ে হিমশীতল স্বরে বললেন, আমার সাথে বিয়ে হয়ে বুঝি কাঁদতে হচ্ছে? তা আমি কি কোনো দায়িত্ব পালনে ফাঁকিবাজি করেছি, নাকি অবহেলা করেছি? অফিস কামাই নিয়ে বাচ্চা পালছি। কই, আমি তো অভিযোগ করিনি। তা কে মাথার দিব্যি দিয়েছে? আমি বলেছি আমাকে পালুন, আমাকে মার বাড়ি পাঠালেই হতো। নিজেও বাঁচতেন, আমিও বাঁচতাম। এবার সাহেব ধমকে উঠলেন। কি প্রতাপী হুঙ্কার! আমার অন্তরাত্মাও কেঁপে উঠল সেই এক ধমকে। এই, লাই দিয়েছি বলে বিয়ের পর থেকে মাথায় বসে নৃত্য করা হচ্ছে যত সব। কোনো বাপের বাড়ি যাওয়া হবে না। একবার আমার হাত ধরে আসা হয়েছে মানে মৃত্যুর আগ পর্যন্ত আমার সাথেই থাকতে হবে। বাপের বাড়ি যদি যাওয়া হয় তা হবে ঘুরতে, তাও আমার সাথে। নয়তো একেবারে পুটলি বেঁধে পাঠিয়ে দিব। যত সব যন্ত্রণা! আর একবার যেন বাপের বাড়ি যাওয়ার কথা না শুনি। আমি যাব, আমার বাড়ি আমি যাব। আপনি একটা খবিশ, আপনার সাথে থাকবোই না। শুধু বকেন আপনি। এটা আমার বাড়ি না, আমার বাড়ি আমি যাব বলে হাউমাউ করে কাঁদতে লাগলাম আমি। আমার তীব্র বিষাদের জোয়ারে একটুও নড়লেন না সাহেব। তিনি কিছু সময় চেয়ে রইলেন। অতঃপর একটা পাঞ্জাবি গায়ে গলিয়ে বেরিয়ে গেলেন। সেই যে বড় বড় পায়ে হনহন করে বেরিয়ে গেলেন। আর ফিরলেন রাত 10টার পর। রাতে খেলেনও না, না আমার সাথে কথা বললেন। রাতে ঘুমানোর সময় আমাকে কোলে তুলে বাথরুম করালেন। ঔষধ খুলে পিরিচে করে দিলেন, কিন্তু কথা বললেন না। ঘুমানোর সময় আমার দিকে পিঠ করে শুয়ে পড়লেন। আমার এত কান্না পেল, তার ভারী রাগী কণ্ঠ শোনা যেন আমার অভ্যাস হয়ে গেছে। তার নীরবতা তার ধমকের থেকে তিক্ত লাগলো। অকারণে আমি ছটফট করতে লাগলাম। তার উন্মুক্ত পিঠের দিকে তাকিয়ে থাকলাম অনেকটা সময়। একটিবার সে কৃপাও চাইলেন না। ইচ্ছে করলো বলতে, আপনি বকুন তাও ভালো, কিন্তু এভাবে নিশ্চুপ থাকবেন না। আপনার ধমক আপনার নীরবতা থেকে বেশি মিষ্টি। আপনাকে কৃপা না করতে পারা যে কতটা যন্ত্রণাদায়ক আপনি নিজেও জানেন না। সাহেবের রাগ করতে সময় লাগলো। আমার পা সারতে আরো সপ্তাহখানেক লাগলো। এই সপ্তাহখানেক সাহেব হাফ ডে করে চলে আসতেন। মিষ্টি আপু অত্যধিক সতর্ক হয়ে গেলেন আমার প্রতি। সাহেব বাসার সবার সাথে ধমকাধমকি করলো, তিনি আমার ওপর ধমকাধমকি করলেন না। আমি এই কদিনে আরো অধৈর্য হয়ে উঠলাম। কাটার খোঁচা খাওয়া আমার অভ্যাসে পরিণত হয়েছিল যে আমি আর না পেরে এক রাতে তার হাত টেনে ধরলাম। আমার হাত টেনে ধরা দেখে সাহেব তীক্ষ্ণ চোখে তাকালেন। হালকা গলায় শুধালেন, কি, আপনি আমার ওপর রেগে আছেন? তিনি উত্তর দিলেন না, শান্ত চোখে তাকিয়ে রইলেন। হাতটা ছাড়াতেই যাবেন, আমি আরো শক্ত করে ধরে বসলাম। লজ্জা শরম সব গিলে বসলাম। আমি তার চোখে চোখ রেখে বললাম, সেদিনের জন্য ক্ষমা করে দিন। আমার ভুল হয়েছে। সেদিন ওভাবে বলা উচিত হয়নি। মা বিয়ের আগে আমাকে ভালো করে বুঝিয়ে বলেছেন, স্বামীর কাছে ক্ষমা চাইতে কার্পণ্য করবি না। মনে রাখবি, সে তোর অভিভাবক। তিনি আমার দিকে আগের মতো তীক্ষ্ণ চোখে চেয়ে রইলেন। একটা ফোঁস করে নিঃশ্বাস ফেলে নিরুৎসাহিত স্বরে বললেন, ভুল বুঝলে ভালো। অবশ্য ভুল তো আমার।
লাই দিয়ে বাদর মাথায় তুললে সে তো লাফাবেই। ব্যাস, আবার আগের ফর্ম। ক্ষমা চাইতে দেরি নেই, লোকটা তাচ্ছিল্য ভরা বুলি গুলির বেগে চলে এলো। সে নাকি আমাকে লাই দেয়, এও বিশ্বাসযোগ্য? তবু আমি অসহায় মুখে তার দিকে তাকিয়ে রইলাম। তিনি আমার পাশে বসলেন। তিনি গাম্ভীর্য অটুট রেখে বললেন, বিয়ের পর মেয়েদের বাপের বাড়ি যাওয়ার হিড়িক আমার অপছন্দ। এই বাড়ি পছন্দ না হলেও এই বাড়িকে আপন করতে হবে। বাপের বাড়ি যাওয়া হবে কালে ভাদ্রে, কিন্তু পা পুড়েছে, জ্বর হয়েছে বলে বাপের বাড়ি যাব, এই কথা আমার সহ্য হয় না। কৃপা করে কথাগুলো মনে রাখলে ভালো হয়। তিনি উঠতেই যাবেন, আমি অসহায়ের মতো শুধালাম, আমার সাথে ভাব বাচ্চে কেন কথা বলেন? আমার নাম কানন। আমাকে কানন বলে ডাকলে কি হয় আপনার? তিনি প্রশ্নটার জন্য প্রস্তুত ছিলেন না। সূক্ষ্ম চোখে আমার মুখ বরাবর তাকিয়ে রইলেন কিছু সময়। অতঃপর কঠিন গলায় ঘোষণা দিলেন, পারবো না। যে না আমার চেহারা, নাম রেখেছে পেয়ারা। আমি তার দিকে একরাশ হতাশা নিয়ে তাকিয়ে রইলাম। তিনি আমার চোখ নিজের হাতে ঢেকে দিয়ে বললেন, আমি আমার দিকে এভাবে তাকাতে নিষেধ করেছি না? যন্ত্রণা যত সব। পা ঠিক হবার পর থেকে আমার জীবনের গতি বদলে গেল। প্রতিদিন ফজরের সময় উঠে পড়ি, সাহেব নামাজ পড়ে এসে চা খান। আমি নিজ হাতে সেই চা বানাই। সাহেবের কড়া আদেশ, এবার পা পড়লে হাসপাতাল রেখে আসবো। ফলে সতর্ক হলাম 10 গুণ। তিনি অফিস চলে গেলে বাড়িতে আমি আর মা। মিষ্টি আপুর পরীক্ষা শুরু হয়েছে। মাহমুদ তার আয় সঙ্গের সাথে টোটো কোম্পানির কাজটা আবার শুরু করেছে। এর মধ্যে একদিন মিষ্টি আপুর জন্য একটা বড় ঘরের সম্বন্ধ এলো। ছেলে বিসিএস ক্যাডার। মিষ্টি আপুর থেকে বয়সটা একটু বেশি। আমার আর সাহেবের মতো তাদের বয়সের পার্থক্য না হলেও খুব কমও না। একটু ভুঁড়ি আছে, মাথায় একেবারেই চুল নেই। মিষ্টি আপুর পাশে খুব একটা মানায়ও না, তবুও মা খুব আগ্রহী। সম্বন্ধটা আমার খালা শাশুড়ি এনেছেন। তার ভাষ্য মতে এমন ছেলে চিরুনি তল্লাশিতেও পাওয়া যাবে না। তারা কোনো কিছু চায় না। মিষ্টি আপুকে দেখেই পাগল হয়ে গেছেন। সোনায় মুড়িয়ে নিয়ে যাবে তারা, আরো কত কি। আমি ছবি দেখে মিষ্টি আপুকে শুধালাম, তোমার পছন্দ হয়েছে আপু? মিষ্টি আপু মলিন মুখে বললেন, আমার কি পছন্দ ভাবি? মা ভাইয়া যা বলবে। আমার মনে হয় মিষ্টি আপু এই সম্বন্ধে খুশি নন। যদিও আমার আন্দাজ পরে খেটেও গিয়েছিল, তবু আমি ছোট হিসেবে বড়দের মধ্যে কথা বললাম না। মা যখন সাহেবকে উৎসাহিত স্বরে জানালেন, সাহেব গম্ভীর স্বরে বললেন, তা হবে না। মিষ্টির পড়াশোনা শেষ না হলে আমি বিয়ে দিব না। মিষ্টির এখন 22 বছর বয়স। তো আমি বিয়ে দিব না। ছেলে মিষ্টিকে হীরায় মুড়ালেও দিব না, মার্সিডিসে এলেও দিব না। পড়াশোনা শেষ হোক, তারপর ভাববো। ততদিন কি আইবুড়ো থাকবে? বয়স বেশি হলে বিয়ে হবে পরে, না হলে আমার কাছে থাকবে। আমার তোর খরচ বইতে সমস্যা নেই। তাহলে আমার বাড়িতে থাকবে আমার বোন। মোহাইমিন, তুই জোর করিস না। বুঝিস না কেন বাবা? মেয়ে মানুষ তো, বয়স বাইন মাছের মতো। তোর বিয়ে আমি 32-এ দিয়েছি, কিন্তু মিষ্টিকে ওই বয়সে বিয়ে দিতে পারবো না। খুব উদ্ধার করেছ, এনেছো তো একটা গাধা। ওই যে পানি ঢালতে যেয়ে পা পুরায়। আমার শেষ কথা, মিষ্টির বিয়ে হবে না। সবাই আমার মতো না যে বিয়ের পরও বউকে লেখাপড়া করাবে। কথাটা শুনতেই আমার এবং মার পিলে চমকে উঠল। আমার চোখ মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। মায়ের মুখটা খানিকটা বেচার হলো। তিনি অসন্তোষ গলায় বললেন, বৌমা আর পরে কি হবে? অশিক্ষিত থাকবে নাকি? আমি মাস্টার্স ফার্স্ট ক্লাস, আর আমার বউ ইন্টার ফেল। বাচ্চা কাচ্চা তো 5 পাসও করতে পারবে না। মা পালো, বোন পালো, ভাই পালো, বউ পালো, এরপর বাচ্চা কাচ্চাকে আমার পালতে হবে। তা হবে না। আমি আর দায়িত্ব নিচ্ছি না। অন্তত কলেজের গণ্ডি পার হোক। ঘিলু না থাকলে হ্যাসেল টানবে। হ্যাসেল তো আছে, পার্মানেন্ট অ্যাড্রেস। মা মিনমিনিয়ে বললেন, বউ কলেজ গেলে মিষ্টির ওপর কত চাপ পড়ে যাবে। ভাবি ননদ মিলেমিশে কাজগুলো করত, আর আমিও তো তাহলে বাসায় একা থাকবো। সাহেব খুব দায়সারা ভাবে বললেন, রবি খালা তো আসেই বাসায়। ওই সময়টা না হয় সেই তোমাকে সঙ্গ দিল। আর কলেজে যে প্রতিদিন যেতে হয় না সেটাও তুমি জানো। এ নিয়ে আর কোনো কথা বলতে চাই না মা। বলেই সাহেব বড় বড় পায়ে ঘরে গেলেন। মা অসন্তুষ্ট মুখে বসে রইলেন। আমি সাহেবের পিছু পিছু ঘরে এলাম। আমাকে এক কোনায় শাড়ির আঁচলে আঙুল পেঁচাতে দেখে সাহেব আর চোখে চাইলেন। বিছানায় বসে চুল টানতে টানতে বললেন, কি? ধন্যবাদ। খুব মৃদু স্বরে বললাম। সাহেব একটা দীর্ঘশ্বাস ফেলে কঠিন গলায় বললেন, টাকা আমার গাছে ধরে না।
পড়াশোনা করাচ্ছি, রেজাল্ট যেন খারাপ না হয়। আর পড়াশোনা করছি বলে ফড়িং এর মতো উড়বো এমনটা যেন না হয়। সংসারে বাতাস লাগানো যাবে না। আমি কোনো অভিযোগ চাই না। নিজের ঘর, আজীবন মিষ্টি বা মা সামলাবে না, তাই অনীহা যেন আমি না দেখি। কলেজে আমি দিয়ে আসবো, আসার সময় একটা রিক্সা ঠিক করে দিব, সে দিয়ে যাবে। কলেজের বাহানায় অন্য জায়গায় ঘুরঘুরানি যেন চুক চুক না থাকে। কথাগুলো কানে গেছে পেয়ারা? পেয়ারা? তিনি আমাকে পেয়ারা বলে ডাকলেন। আমি হতভম্ব চোখে তার দিকে তাকাতেই তিনি ভ্রু নাচিয়ে শুধালেন, কি? আমার নাম কানন। কৃপা করে কপালে খোদাই করে রাখলে ভালো হয়, তাহলে যদি আত্মস্থ হয়। তার টিটকারি কথা শুনে আমার রাগ হলো ঠিক, কিন্তু আমার পড়াশোনা করতে পারার খুশিতে সেই রাগটা হাওয়ায় উড়ে গেল। আমার সাহেব রাগী বটে, তার জবান হারপিকের মতো তিক্ত, কিন্তু সে মানুষটা একেবারে খারাপ না। সে গোলাপের মতো, সুগন্ধও ছড়াবে, আবার বেদনাও দিবে। বই খাতা সব বাবার বাসায়, বিয়ের পর আনা হয়নি। নতুন করে কেনার মানে হয় না। বাবাকে বললে সে এসে সব দিয়ে যাবে, কিন্তু আমি বাবাকে বললাম না। ফোন দিয়ে আটলাম বাবার বাড়ি যাব। শুক্রবার সাহেবের ছুটি, শুক্রবার যদি যাই তবে সাহেবও যেতে পারবেন। তিনি যে আমাকে একা একা যেতে দিবেন না তা আমার জানা কথা। মানুষ দেখলে বলবে স্বামী বুঝি আমাকে চোখে হারায়, তাই কাজ ছাড়া করেন না, কিন্তু তা ডাহা মিথ্যে। কৃপাধারে হুতুম আমার ওপর ছুরি ঘোরানোর সুযোগ হারাতে চান না বলে এত কড়াকড়ি। তাই তাকে নিয়েই আমার বাপের বাড়ি যেতে হবে। আমি আগের রাতে তার সামনে দাঁড়িয়ে আছি, তিনি বিছানা গোছাচ্ছেন। আমাকে শাড়ির আঁচলে আঙুল পেঁচাতে দেখে তিনি সরু চোখে তাকালেন, ভ্রু নাচিয়ে শুধালেন, কি চাই? কালকে আপনার ছুটি, একটু বাবার বাসায় নিয়ে যাবেন? কপালে ভাঁজ পড়ল সাথে সাথে। কিছু বলতে যাবেন, আমি সাথে সাথে বলে উঠলাম, আমার বই খাতা সব ওখানে, নতুন করে কিনে টাকা কেন খরচ করবেন? এর থেকে বরং বাবার বাসা থেকে নিয়ে আসি, আপনার সাথে যাব, আবার আপনার সাথেই চলে আসব। একদম জিদ করব না থাকার, চলুন না। তিনি কিছু সময় শান্ত চোখে আমার দিকে তাকিয়ে রইলেন। আমাকে ঠিক কি বলে ঝাড়ি দিবেন বুঝে উঠতে পারলেন না বোধহয়। এরপর মুখ কুঁচকে বললেন, ধান্দাবাজ। অবশেষে বিয়ের 1 মাস পর আমি বাপের বাড়ি গেলাম। মা আমাকে দেখে জড়িয়ে ধরলেন, অশ্রু পড়ছে তার চোখ থেকে। বাবা সেভাবে তার আনন্দ ব্যক্ত করতে পারলেন না ঠিকই, কিন্তু তিনি অস্থির হয়ে উঠলেন আমাদের আপ্যায়নে। মা আমার পছন্দের রান্না করলেন। আমাদের পরিকল্পনা ছিল বিকালে ফেরত আসা, কিন্তু মা বাবার জোরাজুরিতে আমাদের সেদিন থেকে যেতেই হলো। সাহেব মা বাবাকে ঝাড়ি দিতে পারলেন না। আমার মা তার সামনে আমাকে নলা দিয়ে খাইয়ে দিল। কতদিন পর মায়ের হাতে খেলাম। এতদিন খেলেও আমার মনে হলো অবশেষে আমার ক্ষুধা তৃপ্ত হয়েছে। খাওয়া দাওয়া শেষে সাহেব গেলেন আমার ঘরে। ছোট সাজানো মেয়েলি ঘর, খাটটাও ছোট। তিনি দেওয়ালে আমার আঁকা ছবিগুলো দেখছিলেন। মা একটু পর পর আমাকে পাঠাচ্ছিলেন, যেন জিজ্ঞেস করি কি লাগবে। প্রথমবার তিনি কঠিন স্বরে বললেন, কিছু না। দ্বিতীয়বার চা চাইলেন, তৃতীয়বার কাপড়। শার্ট প্যান্ট পরে তার অসহ্য লাগছিল, তাই বাবার লুঙ্গি দিলাম তাকে। তিনি লুঙ্গি পরেন না, ফলে বড্ড বিরক্ত হলেন। রাগী স্বরে বললেন, চাল কি আমি বুঝি না? থাকার ইচ্ছেই যখন ছিল আমাকে বললেই হতো। রাতে মা এলাহি কাণ্ড করলেন। সাহেব অবশ্য বাজার করে এনেছিলেন। বাবা খুব লজ্জিত স্বরে বললেন, এত বাজারে কি দরকার ছিল? তিনি নিরুত্তাপ স্বরে বললেন, এটা তো আমার কর্তব্য। রাতের খাওয়া দাওয়া শেষে আমি ঢুকলাম মায়ের ঘরে। অনেকক্ষণ মায়ের কোলে মাথা রেখেছিলাম। মা আমার মাথায় বিলি কেটে দিলেন, চুলে তেল দিয়ে দিলেন, মাথায় বেনি করে দিলেন। সাহেব ছিলেন আমার ঘরে। আমাকে না দেখে তিনি হাঁক দিলেন, পেয়ারা, পেয়ারা। মা কথাটা বুঝলেন না। তিনি ভাবলেন তার জামাই মনে হয় পেয়ারা খেতে চায়। তিনি ইতস্তত ভাবে বললেন, এত রাতে পেয়ারা পাই কই? আমার লজ্জায় মিশে যেতে ইচ্ছে হলো। এই বুড়া লোক আমার মান সম্মান রাখবে না। মা পাশের বাড়ি থেকে পেয়ারা পাড়িয়ে কেটে মেখে আমাকে দিয়ে পাঠালেন। আমি তার সামনে পেয়ারা মাখা নিয়ে যেয়ে বললাম, নিন খান। তিনি কপাল কুঁচকে শুধালেন, এটা কি? পেয়ারা। একটু আগে চেঁচাচ্ছিলেন, মা পাঠিয়েছে। তিনি কঠিন চোখে আমার দিকে তাকালেন। আমি খুব একটা পাত্তা দিলাম না। এটা আমার বাড়ি, ওনাকে পাত্তা দিব কেন? তিনি আমার দিকে তাকিয়ে বললেন, আমি ঘুমাবো। ঘুমান। কৃপা করে ঘরে আসলে তো ভালো হয়। আমাকে লাগবে কেন? আমি কি এখন আপনাকে ঘুম পাড়িয়ে দিব?
বাপের বাড়ির জোরেই যেন আমার মুখে খই ফুটল। তিনি কঠিন চোখে কিছু সময় আমার দিকে তাকিয়ে রইলেন। আমি তার দৃষ্টিতে হতাশ হয়ে বললাম, দাঁড়ান, মাকে বলে আসি। তিনি বাধ্য হয়ে বাবার লুঙ্গি পরলেন। বাবার পাঞ্জাবি তার গায়ে লাগলো না বলে সেটা পরতে পারলেন না। উদম গায়ে শুয়ে পড়লেন। আমি লাইট বন্ধ করে তার পাশে শুইলাম। খাট ছোট বলে আমাদের মধ্যকার দূরত্ব ছিল না বললেই চলে। আমার গায়ে তার উদম শরীর স্পর্শ লাগছে। জানালা দিয়ে চাঁদের মিহি আলো ঘরে আসছে, সেই সাথে শীতল বাতাস উঠছে পর্দা। বৃষ্টি হবে বলে মেঘের গর্জন একটু পরপর শুনতে পাচ্ছি। ঝড় হবে হয়তো। সাহেব এপাশ ওপাশ করতে করতে আমার দিকে মুখ ফিরে চাইলেন। তার ঘুম আসছে না। খাট ছোট হবার জন্য আমারও ঘুম আসছে না। একটু ঠিক করে শুতে গেলে সাহেবের শরীরের সাথে মিশে যাচ্ছিলাম। সাহেব আমার দিকে চেয়ে আছেন, কাটা কাটা চোখে নয়, বরং বড্ড গভীর চাহনিতে। এমন সময় আকাশ কাঁপিয়ে বিকট বজ্রপাত হলো। আমি কেঁপে উঠলাম না চাইতেই। একটু নড়তেই টাল না সামলে খাট থেকে পড়ে যাবার মতো অবস্থা হলো। সাহেব এক হাতে আমাকে টেনে বুকের মধ্যে নিলেন, এক হাত ঘাড়ের পেছনে ডুবিয়ে নাকে একটা কামড় বসালেন। আমার বুক ধকধক করছে। তিনি খুব ধীর কণ্ঠে শুধালেন, এখন তো পায়ে ব্যান্ডেজ নেই, একটু কৃপা করা যায়? সাহেবের গাঢ় স্বর আমার কানে যেতে আমার সারা শরীরময় অদ্ভুত শিহরণ বয়ে গেল। তার পেশিবহুল হাতটা আমার কোমরে ঘুরছে, আরেক হাত আমার ঘাড়ের পেছনে। তার চোখের দৃষ্টি গভীর। অন্ধকার ঘর। বিদ্যুৎ চমকানোর সাথে সাথে ক্ষুদ্র সময়ের জন্য আলোকিত হচ্ছে ঘর। কারেন্ট চলে গেছে, ফ্যানটাও চলছে না। বাহিরে শুরু হয়েছে তীব্র ঝড়। ঘন ঘন বিদ্যুৎ চমকানোর শব্দে কাঁপছে দেওয়ালগুলো। ঘরের পর্দাটা বেপরা উঠছে। যে চোখে রাগের বদলে ছিল আমাকে কাছে পাবার তৃষ্ণা। আমি দাঁত নিয়ে ঠোঁট চেপে খুব আস্তে বললাম, আমি না গেদা? গেদা মানুষের কাছে কৃপা চাইতে লজ্জা করে না? আমার কথা সাহেবের রাগার কথা, কঠিন চোখে তাকানোর কথা, অথচ তার মুখশ্রী ছিল শান্ত। ঘরের আলো আধারি মায়ায় সেই শান্ত মুখখানা অপার্থিব লাগছিল। কাটা কাটা চেহারার তীক্ষ্ণ চোখের মানুষটি অত্যন্ত সুদর্শন। হয়তো কোথাও না কোথাও এমন পুরুষের স্বপ্নই সব কিশোরী দেখে। এমন পুরুষ সৃষ্টিকর্তা আমার নসিবে লিখেছেন। আমি তার দিকে নির্লজ্জের মতো তাকিয়ে রইলাম। তিনি এক হাতে আমার চোখ ঢেকে আমাকে বুকের সাথে মিশিয়ে ফেললেন। আমাদের মধ্যকার দূরত্ব একেবারেই নেই। এতটাই কাছে যে একেবারে অপরের হৃদস্পন্দনটুকু শুনছি। কারটা বেশি স্পন্দিত হচ্ছে জানি না, হয়তো আমার। তিনি আমার গালে, নাকে, গলায় ঠোঁট ছোঁয়াতে ছোঁয়াতে বললেন, বাপের বাড়িতে আসার পর থেকে দেখছি পেয়ারার মুখে খই মুড়ি সব ফুটেছে। বাড়িতে তো চোখ তো তোলার জন্য কাঁপাকাঁপি শুরু হয়। পেয়ারা নামটা শুনতে আমার মেজাজ চটকালো। এমন আবেদনময়ী রাতে স্বামীরা বুঝি পেয়ারা বলে ডাকে? আমি তাকে ধাক্কা দিয়ে সরানোর ব্যর্থ চেষ্টা করলাম। তিনি এক বিন্দু সরলেন না, শুধু আমার চোখ থেকে হাত সরিয়ে নিলেন। ফলে আমি কপালে তীব্র ভাঁজ ফেলে অত্যন্ত রাগী স্বরে বললাম, আমার বাড়িতে আপনাকে তোয়াক্কা করব কেন? আর আমার নাম পেয়ারা না। আপনি আরেকবার আমাকে পেয়ারা বলে ডাকলে কিন্তু খুব খারাপ হবে। তিনি গা করলেন না, বরং ঘাড়টা এক হাতে নিজের দিকে টেনে নিয়ে আমার গলায় মুখ গুজলেন। গাঢ় স্বরে বললেন, তা কি বলে ডাকবো? ফুল? দেখি তো গন্ধ আছে নাকি। বলেই গলায় গন্ধ শুকলেন। অতঃপর বেলাগাম চুমু খেলেন। আমার গা কাটা দিল সে এলোমেলো গাঢ় স্পর্শে। বুকের ভেতর দামামা বাজতে লাগলো। কেমন অসাড় হয়ে গেলাম তার ভারী শরীরের নিচে। ছোট্ট হাতে তাকে আবারও ঠেলতে গেলে তিনি খপ করে এক হাতের বাঁধনে বাঁধলেন আমার দুহাত, শক্ত করে আটকে রাখলেন তা। আরেক হাত এখনো আমার ঘাড়ের পেছনে। তার উন্মত্ত তাণ্ডবে আমার শাড়ির আঁচল এলোমেলো হয়ে গেল। একটা সময় সাহেব নিজেই তা ফেলে দিলেন মেঝেতে। অপরিচিত এক অনুভূতিতে আমার মস্তিষ্ক ঝাপসা হয়ে গেল। আমি বুঝলাম সাহেবকে বাধা দেবার কোনো সুযোগ আজ নেই। সাহেব কানের কাছে জোরে একটা কামড় দিয়ে খুব আস্তে বললেন, একটা টক মিষ্টি গন্ধ আছে বটে, তবে তাকে ফুল বলা যায় না। অনেকটা পেয়ারার মতো। কামড়ে আমার কান জ্বলছে। রাগী চোখে তার দিকে তাকাতেই তিনি বিপরীত প্রগাঢ় চোখে আমার দিকে চাইলেন। সেই গভীর চাহনিতে আমার রাগ গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। আলো আঁধারির মায়া খেলায় নাকি আমার চোখের বিভ্রম। আমার মনে হলো সাহেবের ঠোঁট হাসছিল সামান্য। আমি সম্মোহিত হয়ে দেখছিলাম তাকে। তিনি আমার চোখে গভীর চুমু খেয়ে বললেন,
বলেছি না এভাবে না দেখতে? আমার স্বামী আমি দেখবো না তো কি পাশের বাড়ির ভাবি দেখবে? কথা শেষ করতে পারলাম না তার পূর্বেই আমার ঠোঁট জোড়া তার পুরো ঠোঁটের আয়ত্তে চলে গেল। কথাগুলো আর প্রকাশিত হলো না। পুরো ঠোঁটের বেপরোয়া চুমুতে আমি মিয়ে গেলাম। সাহেবের উষ্ণ নিঃশ্বাস ছড়িয়ে পড়েছে আমার দেহ জুড়ে। তীব্র লজ্জায় আমার দিক বিদিক শূন্য অবস্থা। তার পুরুষালী উষ্ণ চুম্বনগুলো ক্রমশ মাতাল হতে লাগলো। আমার চোখ ঝাপসা হয়ে গেল, সেই সাথে নাক বন্ধ। এবার নাক টানলো সাহেবের মধ্যে ভ্রুক্ষেপ হলো না, শুধু তীব্র আবেদনময় মুহূর্তে তিনি আমার অশ্রুসিক্ত চোখে চুমু এঁকে বললেন, কষ্ট হচ্ছে? তার শান্ত চোখে আমি আমাকে পাওয়া তীব্র আকাঙ্ক্ষার সাথে আমাকে নিয়ে উদ্বিগ্নতাও অনুভব করলাম। আমি দুহাতে তার গলা জড়িয়ে ধরলাম। অপরিচিত অচেনা অনুভূতির জোয়ারে ভাসালাম নিজেকে। নিগুড় রাতে ছোট্ট ঘরে আমাদের দাম্পত্য জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। সে রাতের পর থেকে সাহেবের রাগগুলো আমাকে ভীত করল না। কৃপাধারী হুতুমের সাথে আমার সমীকরণটা ভিন্ন রূপ নিল। বাপের বাড়ি থেকে আসার সময় আমি কেঁদে কেটে একসার হলাম। মাও কাঁদলেন আমার সাথে। চোখের পানি নাকের পানি সব এক হলো আমার। সাহেব তীব্র বিরক্তি নিয়ে আমার দিকে তাকালেন। তার কঠিন রাগী দৃষ্টিতে আমি বুড়ো আঙুল দেখালাম। আমার হৃদয় দুমড়ে মুচড়ে যাচ্ছিল। মনে হচ্ছিল আমার সবকিছু ফেলে আবার অচেনা ঘরে যাব আমি। আমার বাবা সাহেবের হাতটা ধরে আকুল স্বরে বললেন, জামাই, আমার মেয়েটা খুব বাচ্চা, ভুল করলে মনে রেখো না কিছু, শাসন করে আদর করে শুধরিয়ে নিও। আমার একমাত্র মেয়ে বাবা, আর শেষ সম্বল। তিনি বাবার হাত ধরে দৃঢ় স্বরে বললেন, আমি তো বেঁচে আছি, চিন্তা করবেন না। রিকশাতে উঠে আমার কান্না থামলো না। সাহেব কঠিন চোখে আমার দিকে চাইলেন। তার চোখে দৃষ্টি বলছে এখনই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিবেন, কিন্তু তিনি তেমন কিছু করলেন না। বরং মুখখানা অন্যদিকে সরিয়ে বিরক্ত নিয়ে বললেন, যন্ত্রণা যত সব। আমি তার টিপ্পনিকে পাত্তা দিলাম না, বরং তার সুঠাম বাহু জড়িয়ে ধরলাম। মাথা ঠেকে কাঁদতে লাগলাম। তিনি আমাকে সরিয়ে দিলেন না, আর স্বভাবরূপী খচ্চরামির জন্য জড়িয়েও ধরলেন না, যেন সব আদর শুধু রাতের ভাগে। দিনের বেলা তিনি কংক্রিটের মানব। দেখতে দেখতে আমার টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেল। সময়ের কাটার সাথে দিনগুলো ট্রেনের গতিতে ক্যালেন্ডার থেকে খসে পড়ছিল। প্রথম পরীক্ষার দিন সাহেব আমাকে নিজে নিয়ে গেলেন। কলেজের গেটে নামিয়ে কঠিন গলায় বললেন, পরীক্ষা শেষ হলে বাড়ি যাওয়া যেন হয়, আমি খোঁজ নিব। যদি শুনি ঘুরঘুর করা হয়েছে তো পেয়ারা থেকে পেয়ারা মাখা হতে সময় লাগবে না। আমি মাথা দোলালাম। এই পাগলকে কিভাবে বোঝাই? আমার কোনো ঘুরঘুর করার জায়গা নেই। অহেতুক চিন্তা করে। তিনি চলে যাচ্ছিলেন, হঠাৎ ফিরে চাইলেন। আমার হাতটা টেনে ধরলেন। অনামিকা আঙুলের দিকে কিছু সময় তাকিয়ে কড়াসড়া আদেশ করলেন, কোনো ছেলে যদি আজে বাজে প্রস্তাব দেয় তাহলে কৃপা করে আঙুলটা দেখিয়ে দিলে ভালো হয়। আমার অনামিকা আঙুলে তখন জ্বলজ্বল করছিল সোনার আংটি। এই আংটিটা তিনি বাবার বাসা থেকে আসার পর কিনে দিয়েছিলেন। ভাববেন না সাহেব আংটিটা নিজ হাতে পরিয়ে দিয়েছেন। গল্পটা এমন ছিল যে বাড়ি থেকে ফেরার পরদিন অফিস থেকে ফিরে এসেই তিনি আমাকে আদেশ করলেন, এক কাপ নিয়ে ঘরে আসলে ভালো হয়। আমি ব্যাগ নেবার জন্য হাত বাড়াতেই তিনি বাধা দিলেন। কড়া স্বরে বললেন, আহ, ঘরে আসা চাই দ্রুত, বলে বড় বড় পা ফেলে চলে গিয়েছিলেন। আমি সময় নষ্ট না করে দ্রুত তার জন্য চা বানালাম। বলে রাখি, আমার সাহেবের চা বিশেষ চা, বেশি দুধের কড়া চা। তাতে চিনির বদলে দিতে হয় 1 চিমটি লবণ। শুধু শুধুই কি তিনি এত নোনতা? যেমন হুতুম লবাবশা, তার খাবারও তেমন লবাবশা। আমি তার পছন্দ মতো চা নিয়ে হাজির হলাম। তিনি ফুল স্পিডে ফ্যান ছেড়ে বসেছিলেন খাটের ওপর। প্রচন্ড ক্লান্ত দেখালো তাকে। গলার টাইটা ঢিলে হয়ে ঝুলছে, ঘামে শার্টটা একেবারে গায়ের সাথে লেগে গেছে। আমি চায়ের কাপ আগাতে তিনি পকেট থেকে একটা কৌটা বের করে খাটের উপর রাখলেন। তারপর আমার হাত থেকে চাটা নিয়ে চুমুক দিলেন। একটা আত্মতৃপ্তির নিঃশ্বাস ফেলে আমার দিকে তাকালেন। আমি তখন কৌটার দিকে হাপুস নয়নে চেয়ে আছি। তিনি নিরুত্তাপ ভারী স্বরে বললেন, পছন্দ হোক বা না হোক, আঙুলে যেন সারা জীবন থাকি। আমি কৌটা খুলতেই দেখলাম তাতে একটি সোনার আংটি। খুব সাধারণ একটা আংটি, কোনো কারুকাজ নেই তাতে। তবে খুব মনোযোগ দিলে দেখা যায় তার ভেতরে দুটো অক্ষর লেখা, এম কে। আমাদের নামের প্রথম অক্ষর খোদাই করা, কিন্তু তাও খুব আড়ালে। আংটিটা আমার খুব পছন্দ হলো।
কিন্তু হতাশ হলাম। ইস, কি হতো যদি তিনি নিজ হাতে পরিয়ে দিতেন। হয়তো নিজ হাতে পড়ালে তার অহংকারের পাঁচিলে ফাটল ধরতো। তবে তখন না বুঝলো আমার আর সন্দেহ রইল না যে তিনি এই আংটির মাধ্যমে একেবারে আমার ওপর নিজের সিলমোহর মেরে দিয়েছেন। তাই তো কলেজের গেটে আদেশ করেছেন যেন সবাইকে আঙুল উঁচিয়ে দেখিয়ে দিই। আমি মিটি হাসলাম। তারপর তাকে খেপিয়ে দিয়ে বললাম, একেবারে কপালে খোদাই করে দিলেই তো পারেন, তাহলে আর হাত উঁচাতে হবে না। তিনি আমার কথায় আমার দিকে সরু দৃষ্টিতে চাইলেন। কপালে তীব্র ভাঁজ। সাহেবের ধারালো সেই দৃষ্টির মর্মার্থ বুঝতে পেরে আমি তাড়াহুড়ো করে বললাম, দেরি হচ্ছে, গেলাম। বলেই ছুট লাগালাম। দাঁড়িয়ে থাকলে আর পরীক্ষা দেওয়া লাগবে না। সাহেব তার তীক্ষ্ণ দৃষ্টিতে আমাকে বধ করতেন। আমার মাঝের এই পরিবর্তন দেখে আমি নিজেও মাঝে মাঝে অবাক হতাম যে আমি কি না এই বদরাগী সাহেবের ভয়ে তটস্থ থাকতাম। সেই আমি এখন তার সাথে ফাজলামি করি, মুখে মুখে কথা বলি, তাকে খোঁচা মারি, সেই সাথে ধীরে ধীরে আমার পছন্দ অপছন্দগুলোও বলি। তিনি মাঝে মাঝে রাগী চোখে তাকান, মাঝে মাঝে ধমকও দেন, আবার অপ্রকাশিতভাবে আমার পছন্দের মূল্য দেন। তিনি ধমকালেও ধীরে ধীরে আমার আর ভয় লাগতো না। সাহেবের প্রতি ভয়টা কোথাও যেন হা হয়ে গেছে, ফানুসের মতো। বরং তাকে একটু একটু করে আমার তাকে ভালো লাগতে শুরু হলো। তিনি অফিস থেকে আসার পর থেকে আমি কারণে অকারণে তার সামনে ঘুরঘুর করতাম। মাঝে মাঝে চা বানিয়ে সামনে বসতাম, যেন গল্প করতে পারি। মাঝে মাঝে গল্প হতো, মাঝে মাঝে আমি চুপ করে দাঁড়িয়ে থাকতাম। তিনি কখনো কখনো ভ্রু নাচিয়ে শুধান, কি? আমি তখন নির্লজ্জভাবে আমার কথাগুলো তাকে বলতাম। তিনি শুনতেন, কখনো বকতেন, কখনো বলতেন, যন্ত্রণা, যত সব। আবার কখনো নীরব শ্রোতা হতেন। তবে তার কথাগুলো শোনা হয় না। আমি যদি তাকে শুধাই, আজ কি হয়েছে? সাহেব ভ্রুকুঁচকে একরাশ বিরক্তি নিয়ে বলতেন, প্রেসিডেন্ট বুশ এসেছিল, বলেছেন আপনার বউ পেয়ারার মাথায় পোকা ধরেছে, একটু পরিষ্কার করুন, যত সব। তখন খুব আফসোস হতো, সাহেবের কি আমাকে বলার মতো কিছুই নেই, নাকি তার মনের কথা শোনার যোগ্যতা আমার নেই। মাঝে মাঝে বয়সের এই বিস্তর পার্থক্যটাকে দোষাতে ইচ্ছে করত। হয়তো সেই পার্থক্যটার জন্যই সাহেব তার মনের কথাগুলো বলতে পারতেন না। সমবয়সী হলে হয়তো খুব সুন্দরভাবে তার মনটা পড়তে পারতাম। ঘর সামলানো আর পড়াশোনা করা যে কতটা কঠিন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম। একদিকে আমার টেস্ট পরীক্ষা, অন্যদিকে ঘর। প্রতিদিন দুপুরে রান্নাটা মিষ্টি আপু করতেন, কিন্তু রাতের খাবারের সময় আমি এবং সে একসাথে রান্না করতাম। সাহেবের একেবারেই ঠান্ডা খাবার পছন্দ ছিল না, তাই প্রতিদিন সন্ধ্যার পর খাবার রান্না করতে হতো। আমি তখন টুকটাক রান্না শিখেছিলাম, কিন্তু হয় নুন দিতে ভুলে যেতাম, নয় কাঁচামরিচ। মিষ্টি আপু আমাকে ধীরে ধীরে শুধরে দিতেন। প্রথম যখন সাহেব আমার রান্না খেয়েছিলেন, তিনি হতাশ গলায় বলেছিলেন, পৃথিবীর সবচেয়ে বাজে রাঁধুনির পুরস্কারটা যেন আমাকে দেওয়া হয়। অথচ আমার পুরো রান্নাটা তিনি গুগ্রাসে গিলেছেন। শাশুড়ি মা তাকে খোঁচা মেরে বলেছিলেন, তা খাচ্ছিস কেন? এখন কেউ রান্নায় কলা গাছ হলে কি আমি উপোস দিব? খাবারগুলো তা আমারই পরিশ্রমের টাকায়, নষ্ট হবে না? শাশুড়ি মার ঘাটালেন না। আমার রান্না আর এখন আগের মতো নেই, যে খায় সেই প্রশংসা করে। কিন্তু আমার সাহেবের প্রশংসা এখনো পাইনি। তবে একটা বিষয় বেশ বুঝছি, তিনি আমার রান্না ছাড়া খেতে পারেন না। যতটা তৃপ্তির সাথে তিনি বাড়িতে খান, সেই তৃপ্তি আমি অন্য কোথাও খাওয়ার জন্য দেখি না। রেস্টুরেন্টে দামি খাবার খেয়ে এলেও তিনি ঘুমানোর আগে বলবেন, কৃপা করে একটু ভাত ভাজি করে দিলে খেয়ে ঘুমাতে পারতাম। নাটক বললেই হয়, কানন আমার তোমার রান্না ছাড়া পেট ভরে না। এখন ভাবলেই হাসি পায়। সেই সময় ঘরের সব কাজ করে রাতে পড়তে আমার খুব কষ্ট হতো। পরীক্ষা দিয়ে ঘর সামলানো আমার কাছে একটা বিভীষিকা। শুধু বাবার বাড়ির কথা মনে পড়তো। নিজের বাড়িতে আমার খাওয়ার চিন্তা করতে হতো না। আমি পড়তাম, মা এসে আমাকে নিজ হাতে খাইয়ে দিতেন। রাতে আমাকে চা করে দিতেন। শ্বশুর বাড়িতে সেই ছাড় নেই। রাতে পড়ার টেবিলে আমি ঘুমে ঢুলে পড়তাম। আমার সাহেব একটু পর পর আমার মাথায় টোকা দিতেন। আমি যতক্ষণ জাগতাম তার কাজ ছিল আমার সামনে খাইস্টা বাসার সারদের মতো বসে থাকা আর আমার মাথায় টোকা দেওয়া। কখনো কখনো আদেশ করতেন, চা খাবো, কৃপা করে চা বানিয়ে আনলে ভালো হয়। এখন আমি হাই তুলতে তুলতে শুধাতাম। তিনি কঠিন চোখে তাকিয়ে বলতেন, ঘুম ফেলে রাত জাগছি, চা খেলে আমার আরাম লাগবে।
অহেতুক প্রশ্ন করে অলসের মতো বসে থাকা আমার অপছন্দ। কৃপা করে উঠে চা বানালে ভালো হয়, যেন আমি মাথার দিব্যি দিয়েছি রাত জাগতে। অসহ্য লোক। দয়ামায়াহীন কংক্রিট। আমি রেগে মেগে টেবিল ছাড়তাম, অনীহা নিয়ে চা বানাতাম, 1 কাপ তার জন্য আর 1 কাপ আমার জন্য। চা বানানোর তালে আমার ঘুম কেটে যেত। চা খেয়ে আবার পড়তে বসতাম। এভাবে টেস্ট পরীক্ষা শেষ হলো। আশ্চর্যজনক হলেও আমি খুব ভালোভাবে পাশ করলাম। যখন খুশি মনে সেই রেজাল্ট শোনালাম সাহেবকে, তিনি আমার খুশি মোটেই পাত্তা না দিয়ে বললেন, অঙ্কে তো একেবারে কলা গাছের মতো অবস্থা। আমার বাচ্চা কাচ্চারা তো অঙ্কে ফেল করবে এক একটা। কালকে থেকে কোচিং এ ভর্তি করে দেওয়া হবে, 3 মাসে যদি একটু শুধরায়। হায়ার ম্যাথ আমার কঠিন লাগে, তাই একটু খারাপ হয়েছিল, কিন্তু বাকিগুলোই তো ভালো করেছি। তার প্রশংসা করা যায় না? কৃপাধারী হুতুম একটা, যন্ত্রণা যত সব। অঙ্ক কোচিং এ যেতাম বিকালে, কলেজ থেকে এসে খেয়ে সব গুছিয়ে আমি বের হতাম পড়তে। একটা রিক্সা ঠিক করা ছিল, ওই সময় সাহেব থাকতেন অফিসে। আমি একা একা কোথাও যাব তার অপছন্দ। একদিন ফেরার পথে দেখলাম আমার দেবর মাহমুদ আর তার আয়ায় সংঘ পুরানো মন্দিরের কোনায় দাঁড়িয়ে সিগারেট টানছে। মাহমুদের সিগারেট খাওয়ার উপর নিষেধাজ্ঞা ছিল। সাহেব নিজে সিগারেট খেলো, আমার বিয়ের পর থেকে তিনি ঘরে সিগারেট খেতেন না। আমি অপছন্দ করি বিষয়টা যেন আঁচ করেছিলেন, ফলে ঘরে সিগারেট খাওয়ায় একটা অমীমাংসিত নিষেধাজ্ঞা ছিল। মাহমুদের সাথে আমার চোখাচোখি হতে সে একটু অস্বস্তি বোধ করলো। দ্রুত সিগারেট ফেলে পায়ে পিষে ফেললো। আমি তখন রিকশায় ছিলাম। আমার রিকশা পার হতেই দেখলাম তার সংকুচিত মুখখানা। মাহমুদের এই সময় ফিজিক্স কোচিং, এটা বলে সে গত মাসে 1000 টাকা নিয়েছে সাহেবের কাছে। অথচ সে কোচিং এ যায়নি, সে টোটো করে ঘুরছে আর সিগারেট টানছে। সেই ঘটনার সাক্ষী আমি। সেদিন খুব দ্রুত বাড়ি এলো সে। আমি তখন মিষ্টি আপুর ঘরে আড্ডা দিচ্ছিলাম। মাহমুদ ঘরে উকি দিতেই মিষ্টি আপু বললেন, কিরে, চোরের মতো উকি দিচ্ছিস কেন? মাহমুদ মিথ্যে বলায় সেরা। সে সুন্দর বলল, ভাবির কাছে এলাম, একটা বই লাগতো, ভাবি একটু বইটা দাও। মাহমুদ আমার থেকে 1 বছর ছোট, আমরা একই কলেজে পড়ি, তাই মিষ্টি আপু সন্দেহ করলেন না। আমি বের হতে মাহমুদ আকুতি করে বলল, ভাবি, ভাইকে বলো না কিছু। আমি আজকেই শুধু কোচিং ফাঁকি দিয়েছি। ডাহা মিথ্যে। আমার ধারণা মাহমুদ কখনো কোচিং এ যায় না, সে টাকা নিয়ে ক্রিকেট ব্যাট কিনে। তার পড়াশোনা ভালো লাগে না। তবে মিথ্যে বলে টাকা নেওয়া, বন্ধুদের সাথে টোটো করা বিষয়টা ভালো নয়। সাহেব দিনরাত পরিশ্রম করেন শুধু আমাদের ভালো রাখার জন্য। আমাকে না বললেও আমি জানি তিনি পারতে রিক্সা চড়েন না, প্রতিদিন বাসে চড়ে অফিস যান, টাকা বাঁচান, যেন আমরা 4টে প্রাণী আরামে থাকি। আমি বিয়ের পর থেকে সাহেবকে নিজের জন্য কিছু কিনতেও দেখিনি, অথচ আমাদের কিছু লাগলে তিনি কার্পণ্য করেন না। তাই সেই মানুষটিকে আমার ঠকাতে মন মানল না। আমি কঠিন স্বরে বললাম, আমি তাকে মিথ্যে বলতে পারি না। মিথ্যে বলার কি দরকার? তুমি বলবেই না। আমি কথা দিচ্ছি আমি আর এমন করব না। ভাইকে তুমি চিনো না। আমার চামড়া তুলে লবণ লাগিয়ে শুটকি মাছ করে দিবে। এবারের জন্য তুমি সামলে নাও প্লিজ। তুমি ওনাকে ঠকাচ্ছ কেন? উনি জানতে পেলে কষ্ট পাবেন। আর আমি জেনেও তাকে জানাইনি জানলে আরো রাগ করবেন। বললাম তো এই শেষবার, প্লিজ ভাবি। আমাকে ভাই মেরে ফেলবে। ভাইয়ের রাগ তুমি দেখোনি। মাহমুদের কথা আমার বিশ্বাস হচ্ছিল না। কৃপাধারী হুতুম রাগী, কিন্তু সেই রাগের সীমা আমার জানা ছিল না। তবুও মাহমুদের ভীত সন্ত্রস্ত মুখ দেখে বাধ্য হয়ে বিষয়টা চেপে গেলাম। সতর্ক করলাম, এই যেন শেষ হয়। কিন্তু আমি চাপিয়ে রাখলেও বিষয়টা চাপা রইল না। একদিন 6টার দিকে ঘরে চলে এলেন সাহেব। মাহমুদ তখনও ফিরেনি। তিনি কারোর সাথে কথা বললেন না, বসার ঘরে থমথমে মুখে বসে রইলেন। আমার হাত পা কেমন ঠান্ডা হয়ে যাচ্ছিল। অশুভ একটা ইঙ্গিত পাচ্ছিলাম। মাহমুদ ফিরল আজানের সময়। সাহেবকে দেখে সে ফ্যাকাশ হয়ে গেল। সাহেব ঠান্ডা গলায় শুধালেন, কোচিং কেমন চলে? ফিজিক্স স্যার ভালো করে পড়াচ্ছে তো? মাহমুদের মিথ্যের জোর সেদিন দুর্বল হয়ে গেল। সাহেবের ঠান্ডা গলায় তার অবস্থা বেগতিক। পৃষ্ঠার মতো সাদা মুখে আমতা আমতা করে বলল, ভালো। ব্যাগটা দেখি, ওনার খাতাপত্র দেখব। মাহমুদের অবস্থা আরো চুপসে গেল। সাহেব তার ভয়ে জড়ো হয়ে থাকা মুখের দিকে তাকালো না। তিনি ছো মেরে ব্যাগটা নিল। ব্যাগে কোনো বই খাতা নেই। পাওয়া গেল সিগারেট আর গাঁজার একটা পুটলি। সাহেব আরো হিমশীতল গলায় বললেন, কোচিং এর নামে তাহলে এটা হচ্ছে তোর ফিজিক্স পড়া?
মা হয়তো আন্দাজ করলেন নিজের ছেলের রাগ। তিনি বোঝালেন, ছোট মানুষ, ভুল করে ফেলেছে। ছোট মানুষ? আমার থেকে মিথ্যে বলে কোচিং এর নামে টাকা নিয়ে গাঁজা কেনা ছোট মানুষই ভুল? সাহেবের রুদ্ধ কণ্ঠে বাড়ি কেঁপে উঠল। মাহমুদের অবস্থা একেবারে পাটকাঠির মতো হলো। সাহেব কঠিন স্বরে বললেন, আজ থেকে ওর পড়াশোনা বন্ধ। আমি একটা টাকা দিব না। তোমার ছেলে রাস্তায় ভিক্ষে করবে নাকি রিক্সা চালাবে আমি সেই দায় নিব না। লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছি, এবার মাথা থেকে নামাবো। সাহেব যা বলেন তাই বেদবাক্য। ফলে সাহেবের কঠিন শাস্তিতে মাহমুদ তার পায়ে ধরল। কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া আর হবে না, ক্ষমা করে দাও। মাও বোঝাতে লাগলেন, মাহমুদকে এখন বেশি কড়াকড়ি করলে সে আরো খারাপ হবে বলে তার ধারণা। কিন্তু সাহেব অনড়। একটা সময় মাহমুদ ক্লান্ত হয়ে গেল। তখন তার রাগ প্রকাশ পেল আমার ওপর। তার ধারণা হলো আমি সাহেবকে বলেছি। সে চিৎকার করে উঠল, শান্তি হয়েছে? এই সব তোমার পরিকল্পনা। ইচ্ছে করে এমন করেছো, তাই না? নিজে তো ঠিক পড়াশোনা করছো। আমারটা বন্ধ করে দেওয়ার ধান্দা। তুমি ইচ্ছে করে ভাইকে বলেছো শয়তান মেয়ে, অথচ আমি কিছুই বলিনি। আমি তবদা খেয়ে গেলাম। মাহমুদ আরো অকথ্য কথা বলতে শুরুই করেছিল, অমনি শক্ত হাতের প্রকাণ্ড চট তার গালে বসিয়ে দিলেন সাহেব। সেই চরে ঘর কেঁপে উঠল। মাহমুদ টাল সামলাতে না পেরে ছিটকে পড়ল। তার ঠোঁট দাঁতে লেগে কেটে টপ টপ করে রক্ত বের হতে লাগলো। রক্তে তার নীল গেঞ্জি ভিজে গেল। মা অবিশ্বাস্য চোখে তাকালেন সাহেবের দিকে। আমিও ভীত চোখে সাহেবের দিকে তাকালাম। তিনি কাঁপছেন রাগে, তাকে ভয়ঙ্কর দেখাচ্ছিল। তার চোখের দিকে তাকাতেই আমি ভয়ে সংকুচিত হয়ে গেলাম। যে ভয়টা এতদিন হারিয়ে গিয়েছিল, কোথা থেকে এসে আবার ঘাঁটি জমালো। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।